চোখ খুলতেই দেখি বস্ত্রহীন অবস্থায় বন্ধ একটা বাড়ির মধ্যে কেউ আমায় দড়ির সাহায্যে উল্টো করে ঝুলিয়ে রেখেছে। পা দুটো উপরের দিকে দড়ির সাথে বাঁধা, আর মাথাটা মাটির দিকে মুখ করে আছে। চোখ খোলার পর এই দৃশ্য দেখে পুরো হতবাক হয়ে গেলাম। কে করল আমার সাথে এই অদ্ভুত কাণ্ড? আমি কার এমন কি ক্ষতি করলাম যে এভাবে বস্ত্র ছাড়া আমায় লজ্জাজনকভাবে দড়ির সাহায্যে ঝুলিয়ে রেখেছে? কোনো কিছুই ভেবে পাচ্ছি না। নিজের কাছে নিজেই একটা প্রশ্নবোধক চিহ্ন হয়ে গেলাম। কেউ আমায় সশরীরে তুলে এনে শরীরের বস্ত্র ছাড়া দড়ির সাহায্যে উল্টো করে ঝুলিয়ে রেখেছে, আর আমার কিনা কোনো খবর এই নেই। বাহ, কি অদ্ভুত! এমন বেখেয়ালি হলে আমাকে আর বেশিদিন এই দুনিয়ায় টিকে থাকতে হবে না। অল্প কয়েকদিনেই আমার সমাধি তৈরি হবে। ভাবতে লাগলাম কে করল আমার সাথে এমনটা। বেশ কিছুক্ষণ চিন্তাভাবনা করার পরেও কোনো উত্তর পেলাম না। ধুর, এসব আজাইরা চিন্তাভাবনায় সময় বরবাদ না করে নিজেকে মুক্ত করার চেষ্টা করলেও কাজে আসবে। চিন্তাভাবনা মোতাবেক নিজেকে মুক্ত করার কাজে লেগে পড়লাম। শক্তির প্রয়োগ করে মাথাটা উপরের দিকে উঠানোর চেষ্টা করলাম। এমতাবস্থায় দেখি আমার সারা শরীর ব্যথায় ছিঁড়ে যাচ্ছে। মনে হচ্ছে যেন আমায় বেঁধে রাখার পাশাপাশি কেউ আমায় বেধড়ক রোধর করেছে। শক্তির প্রয়োগ করা বন্ধ করে শরীরের দিকে চোখ বুলাতে লাগলাম, যে কি কারণে আমার শরীর এতটা ব্যথা করছে। শরীরের দিকে দৃষ্টিপাত করতেই দেখি আমার সারা শরীরে ইরের দাগ, বেতের ঘাতে ছোপ ছোপ হয়ে আছে সারা শরীর। কেউ আমায় চিকন লাঠি দিয়ে বেধড়ক রেছে। মাথায় আবারও হাজারটা প্রশ্ন ঘুরপাক খেতে শুরু করল। কে আমার সাথে এমনটা করছে? আমি কার এমন কি ক্ষতি করেছি? এই তো গেলে বলতে এখনো আমি এই শহরের মেহমান। শহরে কদম পড়েছে 3 দিনও হয়নি এখনো ভালো করে, আর এই মধ্যেই ভয়ানক কারোর পাল্লায় পড়ে গেলাম। কিন্তু কে সেই ব্যক্তি? কোনো কারণে আমায় উঠিয়ে এনে এভাবে লজ্জাজনকভাবে দড়ির সাহায্যে ঝুলিয়ে রেখেছে। মাথায় তো কিছুই কাজ করছে না। বেশ ভাবুক হয়ে ভাবতে লাগলাম। এমন সময় একটা মেয়ের হাসির শব্দ শুনতে পেলাম। মেয়েটা তাচ্ছিল্যের সুরে হাসছে। রীতিমতো আরও অবাক হয়ে গেলাম মেয়েলি কণ্ঠস্বর শুনতে পেয়ে। তবে নিজেকে সামলে নিয়ে মেয়েটাকে প্রশ্ন করলাম, এই যে আপনি কে? আর আমাকে এখানে কেন বেঁধে রাখা হয়েছে? এই ছেলে, তোর নাম কি? আমার নাম আকাশ মাহমুদ। এবার আপনি আমার প্রশ্নের উত্তর দিন যে আপনি কে, আর আমাকে এখানে কেন বেঁধে রেখেছেন? আমি তোর জম, আর আমার ইচ্ছে হয়েছে তাই আমি তোকে বেঁধে রেখেছি। আপনি আমার জম, যেটা ইতিমধ্যে বুঝেই গিয়েছি আমি। তবে আমাকেই বেঁধে রাখবার ইচ্ছে জাগলো কেন আপনার মাঝে? কারণ মেজাজ খারাপের সময় তুই এই আমার চোখের সামনে পড়েছিস, তাই তোকে তুলে এনে নিজের রাগ মিটিয়েছি। ও আচ্ছা, বুঝলাম, রাগ মেটানোর জন্য আপনি আমায় তুলে এনেছেন। কিন্তু একটা কথা, কি আপনি তো চাইলে আমার শরীরের বস্ত্র না খুলে আমার শরীরে বেত্রা ঘাত করতে পারতেন, কিন্তু আপনি তা না করে আমায় লজ্জাজনকভাবে কেন পিটিয়েছেন? দেখ, আমার যা ইচ্ছে হয় আমি তাই করি। তোর এত প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। তবে তাও তোর প্রশ্নের উত্তরটা দিচ্ছি। আসলে তোর মতন ছোটলোকদের দেখলে আমার প্রচণ্ড রাগ হয়। কম দামি ফুটপাতের কাপড় চোপড় পরে ঘোরাফেরা করিস, তাই রাগের চোটে তোর সারা শরীর থেকে কাপড় সরিয়ে নিয়েছি। এবার পেয়েছিস উত্তর? জি, উত্তর পেয়েছি। কিন্তু আপনি আমার সাথে আর কি করবেন? আর কিছুই করার নেই তোর সাথে। গতরাতে সমস্ত রাগ তোর উপরে ঝেড়েছি। তোকে অজ্ঞান করে ইচ্ছে মতন পিটিয়েছি। এখন তোকে ছেড়ে দিব। তবে শোন, এই ঘটনা সম্পর্কে কাউকেই কিছু বলবি না। যদি বলিস তাহলে তোর অবস্থা খারাপ করে দিব। তুই কিন্তু জানিস না আমি কে।
আর আমার বাবাকে? আমার বাবার নাম শুনলে ভালো ভালো মানুষের হাওয়া টাইট হয়ে যায়। তাই সাবধান একদম। জি, আমি কাউকেই কিছু বলবো না। মনে থাকে যেন। আমি দড়ির নিচে মোমবাতি লাগিয়ে দিচ্ছি। কিছু সময় পরেই দড়ি ছিঁড়ে নিচে পড়বি তুই। আর শোন একটা কথা, মোমবাতির পাশেই 1010 টাকা ফেলে রেখে যাচ্ছি। সেসব দিয়ে নিজের চিকিৎসা নেওয়ার পাশাপাশি নিজের জন্য কিছু ভালো জামাকাপড় কিনে নিবি। না হয়তো আগামীতে কখনো যদি এই ফকিরের ভেষে তুই আবারও আমার সামনে পড়িস, তখন কিন্তু তোর পুরুষাঙ্গ আমি কেটে দিব। এবার চলে যাচ্ছি। কিছু সময়ের মাঝেই তুই মুক্তি পেয়ে যাবি। মেয়েটা আকাশকে মকি দিয়ে চলে গেল। আর আকাশ মেয়েটা চলে যেতেই মুখ বাঁকিয়ে হাসতে আরম্ভ করল। আর তার সাথে মনে মনে ভাবতে লাগল, হায়রে টাকার গরম রে। বড় লোকের দুলালি হলে যা হয়, তারা নিজেদেরকে বাদে বাকি মানুষদেরকে মানুষ বলেই মনে করে না। তারাই খালি মানুষ, আর বাকি সবাই তাদের গোলাম। আসলে তাদের মনে হয় মানুষকে অপমান করে কথা বলা এবং তার সঙ্গে বাপের টাকাকে খই মনে করে উড়ানো ছাড়া কোনো কাজ নেই। কি দেমাগটাই না দেখালো সে আমাকে। আসলে ওদের দ্বারাই এসব সম্ভব। যদি নিজে কামাই করত তাহলে এতটা ফুটানি মারাতো না। বাপের কামাই তো তাই উড়াতে কষ্ট হয় না। যাক গে, সেসব বড়লোকদের ব্যাপার স্যাপার। আমি তাদের বিষয়ে এত হিসেবনিকাশ করে আর কি করব? আমার চুপসে থাকাই শ্রেয়। আকাশ মেয়েটার বিষয়ে ভাবনাচিন্তা করা বন্ধ করে দেয়। আর সেই সময়ই সে দড়ি ছিঁড়ে ধ্রাম করে মাটির উপরে ছিটকে পড়ে। মাটিতে পড়তেই আকাশ ব্যথায় কুকিয়ে ওঠে। বেশ কষ্ট হচ্ছে তার। একে তো শরীর জখম হয়ে আছে, তার উপরে দড়ি ছিঁড়ে নিচে পড়েছে। ব্যথায় কাতর হয়ে কিছুটা সময় মাটিতে পড়ে থাকে। তারপর বেশ কিছু সময় পর শক্তি জুগিয়ে মাটি থেকে উঠে মোমবাতির পাশে রাখা টাকাগুলো হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। বাড়ির দরজা মেয়েটা খুলে দিয়ে গেছে। আকাশ ঘরটা থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে মেইন রাস্তায় এসে ওঠে। মেয়েটা আকাশকে নির্জন একটা জায়গায় নিয়ে এসে বন্দি করে রেখেছিল। আকাশ সেখান থেকে মুক্তি পেয়ে একটা গাড়ি নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হয়। আকাশ গাড়িতে বসে বাসায় যেতে যেতে ভাবে, মেয়েটার কলিজা আছে বলতে হবে। তবে সমস্যা নেই, সে কার সাথে কি করেছে সেটা সে সময় আসলেই জানতে পারবে। এই মেয়েকে আমিও চিনিয়ে দিব আমি আকাশ মাহমুদকে। আচ্ছা যাক, মেয়ের বিষয়টা আপাতত সমাপ্তি করি। আগে ছোট করে আপনাদেরকে আমার পরিচয়টা দিয়ে দেই। আমি আকাশ মাহমুদ বরাবরের মতোই আপনাদের সাথে আছি। পড়ালেখা অনার্স 2য় বর্ষ। নতুন শহরে এসে এক আত্মীয়র বাসায় উঠেছি পড়ালেখার জন্য। তবে শহরে আসবার উদ্দেশ্যটা শুধু পড়ালেখাই নয়। শহরে আসার পিছনে আরও একটা বিশাল বড় উদ্দেশ্য আছে। সেসব কিছু গল্পের সাথে থাকলেই জানতে পারবেন। এখন আর বেশি কিছু না বলে গল্পে ফেরা যাক। গাড়ি করে বাসায় পৌঁছে গেছি। গাড়ির ভাড়া চুকিয়ে বাসায় ঢুকে পড়লাম। বাড়িওয়ালা আন্টিটা মায়ের কেমন যেন বোন হয়। সেই সুবাদে সম্পর্কে আমার আন্টি লাগে। উনার হাজবেন্ড নেই, ছেলে মেয়ে দুজন। একজন ছেলে আরেকজন মেয়ে। ছেলেটা এবার ইন্টার পরীক্ষা দিবে, আর মেয়েটা পরীক্ষা দিয়ে সবে মাত্র কলেজে উঠেছে। আমি বাসায় ঢুকতেই আন্টি আমায় জিজ্ঞাসা করল, আকাশ তুমি গতকাল সারারাত কোথায় ছিলে? এভাবে কেউ না বলে বাড়ির বাহিরে থাকে? তোমার যদি কিছু হয় তাহলে আমি তোমার মাকে কি জবাব দিব? আন্টির কথা শুনে চুপ করে রইলাম। কারণ কি উত্তর দিব খুঁজে পাচ্ছি না। এমনিতেই আমি না আসায় বেশ টেনশন করেছে। তার উপরে সত্যিটা বললে আরও ঘাবড়ে যাবে। তাই আন্টির কথার কোনো উত্তর না দিয়ে চুপসে রইলাম।
আমার চুপসে থাকা দেখে আন্টি আবারও প্রশ্ন করল, আকাশ গতকাল রাতে কোথায় ছিলে তুমি? না, এবার কিছু একটা বলতে হবে, না হয় বেয়াদবি করা হবে। আসলে আন্টি গতকাল রাতে বলে চুপ হয়ে গেলাম। কারণ কি বলবো, মাথায় কিছুই কাজ করছে না। আমার চুপ হয়ে যাওয়া দেখে পাশেই দাঁড়িয়ে থাকা আন্টির মেয়েটা তার মাকে বলে উঠল, মা হয়তো নেশাটেশা করে সারারাত পথে ঘাটে মাতাল হয়ে পড়েছিল। মেয়েটার কথা শুনে তাজ্জব হয়ে গেলাম। এইটুকু একটা বাচ্চা মেয়ে, সে কোনো চিন্তাভাবনা ছাড়াই আমার উপরে দোষ চাপাচ্ছে। মনে হয় যেন সে আমায় বহু বছর ধরে চিনে। থমকে গেলাম মেয়েটার কথা শুনে। তখনই আন্টি তার মেয়েকে বলে উঠল, নিশাত, মুখ সামলে কথা বল। একজনের নামে না জেনে হুটহাট করে এটা সেটা বলা ঠিক নয়। মা, আমি না জেনে বলছি না। এদের মতন বস্তির ছেলেদের আমার ভালো করেই চেনা আছে। এরা বস্তি থেকে উঠে এসে শহরের জাঁকজমকপূর্ণ পরিবেশ দেখে উন্মাদ হয়ে যায়। কি করবে না কি করবে ভেবে পায় না, তাই যেটা খুশি সেটাই করে বেড়ায়। মা, আমি গ্যারান্টি দিয়ে বলছি এই বস্তির ছেলেটা কাল সারারাত নেশা পানি খেয়ে রাস্তায় পড়েছিল। মা, তুমি একবার ওর শরীরের দিকে তাকিয়ে দেখো, একদম পুরো মাতালের মতন লাগছে ওকে। আর কাপড় চোপড়ের কথা নাই বা বললাম, কারণ এরা বস্তিতে বসবাসকারী লোকজন। ময়লা আর ফকিরের মতন জামাকাপড় পরা ওদের স্বভাব। কিন্তু মা, আমি এটা বুঝি না, এসব বস্তির লোকজন শহরে উঠে আসে কি করতে? ওর যেমন বাবা নেই, আমারও তো ঠিক তেমন বাবা নেই। কই, আমরা তো ওর মতন কুচকানো আর 10 বছর আগের জামাকাপড় পরিধান করে ঘুরছি না। তাহলে সে কেন এসব পরে ঘুরে বেড়াচ্ছে? মাথায় কি গোবর দিয়ে ভরপুর নাকি ওর? শহরেই যেহেতু এসেছে থাকার জন্য, তাহলে শহরের হিসেবে চললেই হয়। কিন্তু এই বস্তির ছেলে তা না করে নিজের ঐতিহ্য ধরে রেখেছে। মা, এই ছেলে আমাদের রেপুটেশনে দাগ লাগবে। দেখবে আর কয়দিন গেলে এই ছেলের জন্য আমরা লজ্জায় ঘর থেকে বের হতে পারব না। নিশাত নামক মেয়েটার কথা শুনে আকাশের চোখে পানি চলে আসে। লজ্জায় নজর নামিয়ে ফেলে নিচের দিকে। অপরিদকে নিশাতের আম্মু নিশাতের কথাবার্তা শুনে রেগে গিয়ে নিশাতের গালে সজোরে 2টা অপ্পর লাগিয়ে দেয়। তারপর রাগান্বিত কণ্ঠে বলতে থাকে, কোনো সাহসে তুই আকাশকে বস্তির ছেলেপেলে বলে অপমান করলি? সাহস কি খুব বেড়ে গেছে তোর? সে বস্তিতে থাকে বলেই কি সে রাপ নাকি? আর তাছাড়া সে তোর কত বড়? তোর থেকে মিনিমাম 4-5 বছরের তফাত হবে তার বয়স। তাহলে কোনো সাহসে তুই তোর থেকে বয়সে বড় এমন মানুষকে নিয়ে আজেবাজে কথা বলিস? মা, তুমি ওই ছেলেটার জন্য আমায় মারলে? সবে মাত্র 2টা অপ্পর মেয়ে রেছি। ভালো চাস তো জলদি গিয়ে ওর থেকে ক্ষমা চা, না হয়তো পরে তোর গালের সব কয়টা দাঁত আমি ফেলে দিব। নিশাত তার মায়ের কথা শুনে অদ্ভুত দৃষ্টিতে তার মায়ের দিকে চুপচাপ তাকিয়ে থাকে। নিশাতের চুপ হয়ে থাকা দেখে নিশাতের মা আবারও বলে ওঠে, আমার দিকে তাকিয়ে না থেকে জলদি গিয়ে ক্ষমা চা, না হয়তো এর কিন্তু ভালো হবে না নিশাত। এবার নিশাত তার মায়ের থেকে নজর সরিয়ে দাঁতে দাঁত চেপে ধরে আকাশের কাছে গিয়ে ক্ষমা চায়। রাগে ভিতরটা ফেটে যাচ্ছে নিশাতের, কিন্তু তার কিছুই করার নেই। মায়ের কথা তাকে শুনতেই হবে। সেজন্য আকাশ থেকে মাফ চেয়ে নেয় নিশাত। এই যে আমার ভুল হয়ে গেছে, আমায় মাফ করে দিন। নিশাত আকাশকে 2টা শব্দ বলেই নিজের রুমে চলে যায়। আকাশ তাকে মাফ করেছে কিনা সেটা দেখার সময় নেই নিশাতের। নিশাত চলে যেতেই নিশাতের আম্মু আকাশকে বলে, বাবা, আমি নিশাতের হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি। তুমি প্লিজ ওর কথায় কিছু মনে করো না। আকাশ আড়াল করে চোখের পানি মুছে নিয়ে চাপা হাসি দিয়ে নিশাতের আম্মুকে বলে,
না আন্টি, আমি কিছু মনে করেনি। আর তাছাড়া সে ছোট মানুষ, কি বলতে কি বলেছে সে নিজেও জানে না। যাক গে, বাদ দিন আন্টি এই বিষয়টা। ধন্যবাদ বাবা তোমাকে। তবে আগামী থেকে কিছু করার হলে বা কোথায় গেলে আমায় অনুগ্রহ করে জানিয়ে যেও। আন্টি, আমি অবশ্যই জানিয়ে যাব। তবে আপনি আমার উপরে বিশ্বাস রাখুন, আমি কোনো বাজে নেশাটেশা করিনি। আকাশ, তোমার মায়ের উপরে আমার যেমন বিশ্বাস, ভালোবাসা সব কিছুই আছে, তোমার উপরেও কিন্তু ঠিক তাই আছে। শুক্রিয়া আন্টি। আচ্ছা যাও, এখন গিয়ে ফ্রেশ হয়ে এসো। আমি তোমার জন্য নাস্তা পাঠাচ্ছি। সারারাত কই ছিলে আর কি খেয়েছো আল্লাহ ভালো জানেন। ঠিক আছে আন্টি। আকাশকে থাকার জন্য আলাদা একটা রুম দিয়েছে। আকাশ ফ্রেশ হওয়ার জন্য নিজের রুমে চলে যায়। রুমের ভিতরে অ্যাটাচ বাথরুম আছে। আকাশ ব্যাগ থেকে কাপড় বের করে বাথরুমে ঢুকে পড়ে গোসল করার জন্য। শরীরটা অস্থির লাগছে আকাশের। গোসল করলেই হয়তো অস্থিরতা কেটে যাবে। সেজন্য গোসল করার সিদ্ধান্ত নেয়। মিনিট 10 পর গোসলগাসল শেষ করে বারান্দায় ভেজা কাপড়গুলো টাঙিয়ে দিয়ে খাটের উপরে এসে বসে। ঠিক সেই মুহূর্তেই একটা ছেলে নাস্তা হাতে আকাশের রুমে প্রবেশ করে। আকাশ ছেলেটাকে দেখে বসা থেকে উঠে দাঁড়িয়ে তাকে প্রশ্ন করে, তুমিই হয়তো আন্টির ছেলে তাই না? ছেলেটা ঠাস করে নাস্তার প্লেট টেবিলের উপরে রেখে কর্কশ ভাষায় আকাশকে উত্তর দেয়, হ্যাঁ আমিই আন্টির ছেলে। আকাশ ছেলেটার আচরণে কিছুটা অস্বস্তি ফিল করে। কারণ ছেলেটার আচরণে মনে হচ্ছে ছেলেটা আকাশের উপরে রেগে আছে। তবে আকাশ সেদিকে বেশি একটা ভ্রুক্ষেপ না করে ছেলেটাকে আবারও জিজ্ঞাসা করে, তোমার নাম কি ভাইয়া? আমার নাম রোহান। এবার অহেতুক প্রশ্ন করা বন্ধ করো। আমি তোমাকে কিছু কথা বলতে এসেছি। কি কথা? তুমি পড়ালেখায় আমার সিনিয়র হলেও তোমার স্ট্যাটাস আমাদের থেকেও অনেক নিচু। তাই তুমি আমাকে সম্মান দিয়ে কথা বলবে। এই বাড়িতে থাকতে হলে আমাকে তোমার অবশ্যই সম্মান দিতে হবে। আর ভুলেও কোনো কিছুর অর্ডার দেওয়া যাবে না। মায়ের কথায় এই প্রথমবার তোমার জন্য খাবার নিয়ে এসেছি। পরের বার কিন্তু এমনটা হবে না। 8-10টা চাকরবাকর পুষে রাখুনি ঘরের মাঝে। তাই সময় মতন নিজের খাবারগুলো নিজেই গিয়ে খেয়ে আসবে। আমার আলটিমেটামগুলো যেন মনে থাকে। চললাম। রোহান আকাশকে তুচ্ছতাচ্ছিল্য করে রুম থেকে বেরিয়ে যায়। আকাশ ছেলেটার কথা শুনে হাসবে না কাঁদবে বুঝে উঠতে পারছে না। কিছুক্ষণ ভাবুক হয়ে ছেলেটার কথা ভাবে। এরপর কিছু একটা ভেবে চিন্তাধান্তা বাদ দিয়ে খাবারের প্লেট নিজের কাছে টেনে নিয়ে খেতে আরম্ভ করে। খাওয়া দাওয়া শেষ করে ঔষধ খেয়ে শুয়ে পড়ে। ওহ, আপনাদের তো বলাই হয়নি, আকাশ বাসায় ফেরার পথে গাড়ি থামিয়ে মেয়েটার দেওয়া টাকা দিয়ে ফার্মেসি থেকে তার জন্য ঔষধ কিনে আনে। আকাশ বিছানায় শুয়ে রেস্ট করছে। সারাদিন এভাবেই রুমের মধ্যে কাটিয়ে দেয়। একদিন কেটে যায়। পরের দিন সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে আন্টির পায়ে ধরে সালাম করে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। যদিও আকাশের শরীর বেশি একটা ভালো না, তবে তার কলেজে যাওয়াটা অনেক জরুরি। বহু কষ্টে সে একজনের রেফারেন্স নিয়ে এই শহরের কলেজে অ্যাডমিশন নিয়েছে। হেলাফেলা করলে তার সমস্ত কিছুই গোল্লায় যাবে। সেজন্য আকাশ শরীর খারাপ থাকা সত্ত্বেও কলেজের জন্য বেরিয়ে পড়ে। হেঁটে হেঁটে কলেজে যাচ্ছে। কিছুটা পথ যাওয়ার পর মাঝপথে হুট করে কয়েকজন ছেলে আকাশকে ঘিরে ধরে তার পেটে ছুরি ঠেকিয়ে ধরে। আকাশ ছেলেগুলোকে দেখে প্রশ্ন করে, ভাই আপনারা কারা? আর কি কারণে আমায় আটকেছেন? আকাশের প্রশ্নের উত্তরে যেই লোকটা তার পেটে ছুরি ঠেকিয়ে ধরেছে সে বলে ওঠে, আমরা কারা সেটা তোর জানতে হবে না। আর আমরা যাকে হয় ইচ্ছে তাকেই আটকাই।
এবার জলদি করে তোর কাছে দামি দামি জিনিসপত্র যা আছে সব আমাদের দিয়ে দে, তাহলেই তুই বেঁচে যাবি, না হয়তো ছুরি দিয়ে তোর পেটের রাল সোজা নামিয়ে দিব। ভাই, আমার কাছে তো দামি কিছু নেই। আপনারা আমার পোশাক আশাক দেখে বুঝতে পারছেন না আমি গরিব ঘরের একটা ছেলে। আকাশের কথা শুনে আকাশের পেটে ছুরি ঠেকিয়ে ধরা লোকটা আকাশকে বলে, এই বেটা চুপ থাক, আর তুই গরিব না বড়লোক সেসব পড়ে আগে তোকে সার্চ করি ভালো করে, তারপর তুই গরিব কি বড়লোক সেসব দেখা যাবে। এই মিজান ছুরিটা ধর, আমি বেটাকে সার্চ করি। ঠিক আছে ওস্তাদ। মিজান নামক লোকটা ছুরি ধরে, আর সে যাকে ওস্তাদ ডেকেছে সে আকাশের কাছে কিছু আছে কিনা খোঁজ করতে শুরু করে। লোকটা আকাশের পকেটে হাত দেওয়া মাত্রই প্রথম যাত্রাতেই বেশ কিছু টাকা পায়, যেই টাকাগুলো আকাশকে বন্দি করে রাখা মেয়েটা দিয়েছিল। আকাশের পকেটে টাকা পেয়ে লোকটার সন্দেহ জাগে যে আকাশের কাছে হয়তো আরও দামি জিনিসপত্র থাকতে পারে। লোকটা আকাশের পুরো শরীর হাতিয়ে দেখতে শুরু করেছে। এক পর্যায়ে আকাশের শরীরে খোঁজ করতে করতে লোকটার হাত আকাশের কোমরে চলে যায়, আর তখনই আকাশের কোমরে থাকা কিছু একটার সাথে লোকটা হাত গিয়ে লাগে। লোকটার সাথে সাথে আকাশের শরীর থেকে হাত সরিয়ে দৌড়ে পালাতে শুরু করে। ওস্তাদের পালানোর দৃশ্য দেখে তার শিষ্যরা হা করে তাকিয়ে আছে ওস্তাদের দিকে, কারণ ওস্তাদের অদ্ভুত আচরণ সম্পর্কে শিষ্যরা সকলেই অজানা। তারা বুঝেই উঠতে পারছে না যে তাদের ওস্তাদ এই ছেলের কোমরে হাত দেওয়া মাত্রই দৌড়ে পালাতে শুরু করেছে কেন। লোকটা দামি জিনিসপত্রের খোঁজে আকাশের সারা শরীরে তল্লাশি শুরু করে। এমন সময় আকাশের কোমরে থাকা কিছু একটার সাথে লোকটার হাত গিয়ে লাগে। লোকটার সাথে সাথে আকাশের শরীর থেকে হাত সরিয়ে দৌড়ে পালাতে শুরু করে। ওস্তাদের পালানোর দৃশ্য দেখে তার শিষ্যরা হা করে তাকিয়ে আছে ওস্তাদের দিকে, কারণ ওস্তাদের অদ্ভুত আচরণ সম্পর্কে শিষ্যরা সকলেই অজানা। তারা বুঝেই উঠতে পারছে না যে তাদের ওস্তাদ এই ছেলের কোমরে হাত দেওয়া মাত্রই দৌড়ে পালাতে শুরু করেছে কেন। সবাই হতবাক। ওস্তাদ পালিয়ে যাওয়ার পর আকাশের দিকে ওস্তাদের শিষ্যগণরা চোখ পাকিয়ে তাকিয়ে আছে। আকাশও তাদের দিকে তাকিয়ে আছে। কারোর মুখে কোনো কথা নেই। নীরবতা এসে বিরাজ করেছে সবার মাঝে। কিছু সময় যেতেই মিজান নামক শিষ্যটা নীরবতা ভেঙ্গে আকাশকে প্রশ্ন করে, এই বেটা কে তুই? আর তোর কোমরে কি আছে? তোর কোমরে হাত দেওয়া মাত্রই আমাদের ওস্তাদ এভাবে দৌড়ে পালালো কেন? মনে কর আমি তোদের ফাদার, আর আমার কোমরে তেমন বিশেষ কিছু নেই, তবে ছোট একটা তাবিজ ঝুলিয়ে রেখেছি তোদের মতন দু চারটাকে পায়ের নিচে ফেলে পিষে মারার জন্য। এই বেটা মুখ সামলে কথা বল, না হয়তো ছুরি দিয়ে মেরে পেটের ভাড়াল নামিয়ে দিব। আর কিসের তাবিজ ঝুলিয়ে রেখেছিস তুই কোমরে? নিজেই দেখে নে কি ঝুলিয়ে রেখেছি। ঠিক আছে দেখছি। মিজান নামক শিষ্যটা আকাশের কোমরে হাত দেয় আকাশ কিসের তাবিজ ঝুলিয়ে রেখেছে সেটা দেখার জন্য। তখনই আকাশের কোমরে থাকা তাবিজের সাথে তার হাত ছোঁয়া লাগে। ছোঁয়া লাগার সাথে সাথে মিজান নামক শিষ্যটা পুরো বোবা হয়ে যায়। চুপচাপ আকাশের কোমর থেকে হাত সরিয়ে তার সামনেই দাঁড়িয়ে গিরগির করে কাঁপতে আরম্ভ করে। শিষ্য মিজানের সাথে থাকা বাকি লোকজন মিজানের কাঁপাকাঁপি দেখে তারাও ভয় পেয়ে যায়। আবারও পরিবেশটা নীরব হয়ে যায়। আগের বারের চাইতে এবার আরও ভয়ানক রূপ ধারণ করেছে পরিবেশটা। আগের বার তো মিজান এবং তার সাথে লোকজন ওস্তাদের পালানো দেখে নীরব হয়েছিল, কিন্তু এবার ওস্তাদের পালিয়ে যাওয়ার কারণ জানতে পেরে সবাই ভয়ে নিশ্চুপ হয়ে যায়। সবাই অসহায় চোখে আকাশের দিকে তাকিয়ে আছে। আকাশ লোকগুলোর অসহায় মার্কা ভঙ্গিমা দেখে মিজানকে উদ্দেশ্য করে বলে, কিরে একটু আগে তো বেশ ফাপড় নিচ্ছিলি, এখন কই গেল তোর সেই ফাপড়?
চুপসে আছিস যে? আমার ভাড়াল না, মাবি না বলে রি দিয়ে নে নামা। তোরা 4-5 জন আছিস, আর আমি একা। তোরা সহজেই নিজের কাজ করতে পারবি। ভাই, ভুল হয়ে গেছে আমাদের। আমরা না জেনে আপনার সাথে পাঙ্গা নিয়ে ফেলেছি। গর্তে হাত দিয়েছিলাম শালিক পাখি আছে ভেবে, কিন্তু পরবর্তীতে হাত বের করে দেখি গর্ত থেকে শালিক পাখির জায়গায় বিষধর সাপ টেনে বের করে ফেলেছি। ভাই, আমাদের মাফ করে দেন। এই জন্মে আর কোনো দিন আপনার সাথে বেয়াদবি করব না। তোদের মাফ নেই। তবে এখন তোদেরকে কিছুই করব না। এখন আমার তাড়া আছে। সময় মতন তোদেরকে ধরে পায়ের নিচে পিষে রব টাইম গুনতে শুরু কর সবাই। এবার চললাম আমি। ভালো থাকিস তোরা সকলেই। আকাশ লোকগুলোর থেকে বিদায় নিয়ে হেঁটে হেঁটে কলেজে চলে আসে। কলেজের আসার পর খেয়াল করে ছাত্রছাত্রী সবাই তার দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছে। মনে হচ্ছে যেন সে কোনো ভিন গ্রহের এলিয়েন। তবে আকাশ সেই দিকে ভ্রুক্ষেপ না করে নিজের ক্লাসরুম খুঁজতে শুরু করে। খুঁজতে খুঁজতে পেয়েও যায়। এরপর ক্লাসরুমে গিয়ে বসে পড়ে। আধ ঘন্টা পরেই ক্লাস শুরু হবে। তবে ক্লাসরুমে এখন কেউ নেই। সবাই বাহিরে ঘোরাফেরা করছে। এমন সময় একটা ছেলে ক্লাসরুমে প্রবেশ করে আকাশকে বলে, এই ভাই, তুই কে রে? তোকে তো আগে কখনো এই কলেজে দেখিনি। আমি এই কলেজে নতুন এসেছি ট্রান্সফার হয়ে। কি বলছিস ভাই এসব? তোর কাপড় চোপড়ের ধরন দেখে তো মনে হচ্ছে বস্তি থেকে উঠে এসেছিস। তুই এই কলেজে চান্স পেলি কি করে? হ্যাঁ ভাইয়া, আমি বস্তি থেকে উঠে এসেছি। আর চান্স পেয়েছি নিজের যোগ্যতা বলে। বাহ, অসাধারণ। কলেজে কর্তৃপক্ষ তো দেখছি কলেজটাকে পুরো বস্তি বানিয়ে ফেলবে। যাকে তাকে ধরে অ্যাডমিশন দিচ্ছে কলেজে। আকাশ ছেলেটার কথা শুনে চুপ করে থাকে। আর কোনো উত্তর করে না ছেলেটার কথায়। ছেলেটাও রেগে মেগে চলে যায়। আকাশ একাই বসে আছে ক্লাসরুমে। কিছু সময় পর ঘণ্টা বেজে ওঠে। ঘণ্টা বাজতেই ছাত্রছাত্রীরা ক্লাসে আসতে শুরু করে। তবে ছাত্রছাত্রীরা ক্লাসে আসার পর সবাই আকাশকে নিয়ে নানান রকমের মন্তব্য শুরু করে। কেউ আকাশকে এটা সেটা বলছে। আবার কেউ নিজেরাই মিলে আকাশকে ছোটলোক গেও ভূত বলে মজা উড়াচ্ছে। আকাশের ভিতরটা ফেটে যাচ্ছে ছাত্রছাত্রীদের অপমানজনক কথাবার্তা শুনে। তবে সে মনের মধ্যে পাথর চাপা দিয়ে চুপ করে বসে থাকে। একটু পর ক্লাসে স্যার আসে। স্যার আসতেই প্রথমে ক্লাসরুম ঢুকে আকাশকে অপমান করা সেই ছেলেটা স্যারকে বলে, স্যার, কলেজটাকে বস্তি কেন বানিয়ে ফেলছে কলেজ কর্তৃপক্ষ? দুনিয়ায় কি মানুষের অভাব পড়েছে, যার জন্য ক্লাসে ওই যে বসে আছে বস্তির গেও ভূতগুলোকেও কলেজে অ্যাডমিশন দিয়েছে? নিয়ান, তুমি শান্ত হও। দেখো, আমরা সবাই জানি এই কলেজে সামর্থ্যবান ব্যক্তি ছাড়া কেউ পড়ালেখা করতে পারে না। কারণ অনেক মোটা অঙ্কের টাকা লাগে এই কলেজে পড়তে হলে। আর ওই ছেলেটাকে দেখে গরিব ঘরের সন্তান মনে হচ্ছে। তাকে দেখে কোনোভাবেই মনে হচ্ছে না যে সে সামর্থ্যবান কোনো পরিবারের সন্তান। কিন্তু কলেজ কর্তৃপক্ষ যেহেতু তাকে অ্যাডমিশন দিয়েছে, সেই দিক থেকে তাকে অপমান না করাটাই শ্রেয়। এছাড়া এমনিতেও কাউকে অপমান করে কথা বলাটা ঠিক নয়। স্যার, অপমান আমি সেধে গিয়ে করছি না। সেই ছেলে অপমানিত হওয়ার জন্য এখানে সেধে এসেছে, তাই তাকে অপমান করছি। আর তাছাড়া সে আমাদের ক্লাসমেট, সেটা ক্লাসের অধিকাংশ ছাত্রছাত্রীরাই মানতে পারছে না। ওর পোশাকাশাকের অবস্থা দেখলেই বমি চলে আসছে সবার। কত পুরাতন একটা শার্ট পরে আছে সে। নিয়ান, এবার শান্ত হয়ে নিজের জায়গায় গিয়ে বসো। আমি ক্লাস করাতে এসেছি। আমাকে ক্লাস করাতে দাও আগে। ক্লাস শেষ করে তোমার বিষয়টা নিয়ে স্যারের সাথে কথা বলবো না হয় পড়ে।
স্যার যাই করুন না কেন এই গেঁয়ো ভূতটাকে যেন আমাদের ক্লাসে না দেখি। সেটা আমি নয়, স্যার ঠিক করবে। নিয়ান, এবার গিয়ে নিজের জায়গায় বসো, আমার ক্লাসের দেরি হচ্ছে। নিয়ান রাগে ফসফস করতে করতে নিজের জায়গায় গিয়ে বসে। স্যার ক্লাস করাতে শুরু করেছে। দেখতে দেখতে প্রথম ঘন্টা প্রায় শেষের পথে, কিন্তু নিয়ানের রাগ এখনো কমেনি। সে আকাশের উপরে অহেতুক রেগে আছে। নিয়ান সিদ্ধান্ত নেয় স্যার চলে গেলে আকাশকে একটু টাইট দিবে। কিছু সময় পর স্যার ক্লাস শেষ করে চলে যায়। স্যার ক্লাস শেষ করে চলে যেতেই নিয়ান নিজের জায়গা থেকে উঠে আকাশের কাছে চলে যায়। এরপর আকাশের শার্টের কলার টেনে ধরে আকাশের মুখে ধ্রাম করে দুইটা ঘু শি মে রে আকাশকে বলে, এই ছোটলোক আগামীকাল থেকে যেন তোকে আর ক্লাসে দেখতে না পাই। এই কলেজ এবং বিশেষ করে এই ক্লাস তোর যোগ্য না। বস্তি থেকে উঠে এসেছিস, বস্তির কোনো কলেজে গিয়েই পড়ালেখা করবি। এখানে যেন তোকে আর দেখতে না পাই আগামীকাল থেকে। না হয় তোর চোখও পড়ে নিয়ে ক্রিকেট খেলব। আজ প্রথম দিন দেখে বেশি কিছু করলাম না। দুইটা ঘু শি মে রেই ছেড়ে দিয়েছি, তবে পরের বার কিন্তু সত্যিই অনেক রাপ কিছু ঘটবে তোর সাথে। তাই নিজের প্রাণের মায়া থাকলে এই কলেজে আর আসিস না আগামীকাল থেকে। আকাশ চুপ করে থাকে, একটা শব্দও করে না সে। নিয়ান আকাশকে রে চলে যায়। এদিকে নিয়ানের হাতে খেয়ে আকাশের নাকমুখ ফেটে রক্ত বের হচ্ছে। আকাশ রক্ত পড়া আটকাতে হাত দিয়ে নাকমুখ চেপে ধরে, তবে তাতেও কোনো কাজ হয় না। আকাশ থেকে কিছুটা দূরে বসে থাকা একটা মেয়ের আকাশের উপরে মায়া হয়। মেয়েটার নাম ত্রিধা। আকাশের নাকমুখ থেকে রক্ত বের হতে দেখে সে নিজের ব্যাগ থেকে কয়েক পিস টিস্যু নিয়ে দলা করে আকাশের দিকে ছুঁড়ে মারে। আকাশ টিস্যুগুলো দিয়ে ক্ষতস্থানে চেপে ধরে রক্ত পড়া আটকায়। এর মধ্যেই আরেকজন শিক্ষক চলে আসে ক্লাসে। আকাশ কোনোভাবে নিজেকে সামলে নিয়ে ক্লাসে মন দেয়। দ্বিতীয় ঘন্টা শুরু হয়। এভাবে পর্যায়ক্রমে বাকি আরও দুজন শিক্ষক এসে নিজেদের ক্লাস শেষ করে। কলেজ ছুটির ঘন্টা বেজেছে। সবাই একে একে ক্লাস থেকে বের হয়ে যায়। তবে আকাশ বসে থাকে। সে ঠিক করে সবাই বের হওয়ার পর সে বের হবে। সবাই একে একে বের হয়ে গেছে। তবে আকাশ দেখে তার সাথে সাথে সেই মেয়েটাও বসে আছে যে তাকে টিস্যু দিয়েছিল। সবাই বের হয়ে যেতেই মেয়েটা বসা থেকে উঠে আকাশের কাছে আসে। এরপর আকাশকে বলে, এই যে তোমার নাম কি? আকাশ মাহমুদ। আপনার নাম? আমার নাম ত্রিধা। আচ্ছা শুনো, তোমায় একটা কথা বলি। তুমি স্যারদের সাথে আলাপ করো, না হয় অন্য কলেজে অ্যাডমিশন নিয়ে নাও। আসলে এই কলেজের ছেলেমেয়েরা সবাই অনেক দেমাগী। নিয়ান তোমায় শাসিয়ে গেছে। তুমি কোনো পদক্ষেপ না নিলে সে তোমার শরীরে আবার প্রহার করবে। আচ্ছা দেখি কি করা যায়। তবে ধন্যবাদ আপনাকে আমাকে সাহায্য করার জন্য। ওয়েলকাম। আচ্ছা এবার বের হচ্ছি আমি। বাহিরে বান্ধবীরা আমার জন্য অপেক্ষা করছে। আমি শুধু তোমার সাথে কথা বলার জন্যই বসেছিলাম এতক্ষণ। জি। ত্রিধা আকাশের সাথে কথা বলে ক্লাস থেকে বের হয়। ত্রিধা চলে যাওয়ার মিনিট 5 পরে আকাশ কাঁধে ব্যাগ নিয়ে সেও ক্লাসরুম থেকে বেরিয়ে পড়ে। ক্লাস থেকে বেরিয়ে মাথা নুইয়ে চুপচাপ কলেজ থেকে বেরিয়ে যায়। কলেজ থেকে বেরোনোর সময় অনেকেই আকাশকে নিয়ে হাসি ঠাট্টা করে। কলেজ ছুটি হয়েছে প্রায় 10-15 মিনিট আগে। তবে বেশিরভাগ স্টুডেন্ট এখনও বাড়ি যায়নি। কেউ কলেজের গণ্ডিতে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে, আবার কেউ কলেজের বাহিরে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে। আড্ডা দেওয়ার ফাঁকে আকাশকে দেখতে পেয়ে তাকে নিয়ে অনেকেই হাসি ঠাট্টা করতে থাকে। তবে আকাশ সেই দিকে কান না দিয়ে নিজের মতন বেরিয়ে যায় কলেজ থেকে।
অন্যদিকে কলেজের বাহিরে নিয়ান তার বন্ধুদের নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে। আকাশ নিয়ানকে দেখে কিছুটা দূরে সরে এসে এক সাইড করে দাঁড়ায় রিকশার জন্য। আকাশ ভেবেছিল সে হেঁটে যাবে, তবে আকাশের শরীর পুরোপুরিভাবে আকাশের সঙ্গ দিচ্ছে না। একে তো শরীর ফুরবল, তার উপরে নিয়ান তাকে রে নাকমুখ টিয়ে দিয়েছে। তাই সে রিকশায় করে বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নেয়। না হয়তো সে হেঁটেই বাড়ি যেত। অপেক্ষা করছে রাস্তার একপাশে দাঁড়িয়ে রিকশার জন্য। মিনিট 10 কেটে গেছে কিন্তু রিকশার কোনো দেখা নেই। যাও পেয়েছে তাও যাত্রী নিয়ে যাচ্ছে। আকাশ সেভাবেই দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে রিকশার জন্য। অনেকক্ষণ পর তার কপালে একটা রিকশা জুটে। আকাশ রিকশাওয়ালা মামার সাথে ভাড়ার আলোচনা করে রিকশায় উঠে বসার জন্য অগ্রসর হয়। এমন সময় কলেজের ভিতর থেকে হৈহুল্লোড় শুরু হয়। সবাই তাড়াহুড়ো করে কলেজের ভিতরে যাচ্ছে। কলেজের ভিতরে নাকি রামারি লেগেছে। আকাশ রিকশাওয়ালা মামাকে একটু অপেক্ষা করতে বলে সেও বাকিদের মতন তাড়াহুড়ো করে হেঁটে কলেজের ভিতরে যায়। কলেজের ভিতরে যাওয়ার পর দেখে 10-15 জন ছেলে মিলে নিয়ানকে রোছে। আর নিয়ান মাটিতে পড়ে তাদের হাতে খাচ্ছে। কলেজে এতগুলো ছাত্রছাত্রী উপস্থিত কিন্তু কেউ নিয়ানকে বাঁচানোর জন্য এগিয়ে যাচ্ছে না। আসলে কেউ সাহস করতে পারছে না নিয়ানকে সেই লোকগুলোর হাত থেকে বাঁচানোর জন্য। কারণ যারা নিয়ানকে মারছে সবার হাতেই লাঠিচোঁটা। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্য দেখছে। আকাশও প্রথমে গিয়ে দাঁড়িয়েছিল, তবে সে কিছু সময় পর দেখতে পায় সকালে সে যাদেরকে শাসিয়ে এসেছে তারাই নিয়ানকে মারছে। সকালে লোকজন আরও কম ছিল, বর্তমানে তাদের দলে আরও কয়েকজন যোগ হয়েছে। আকাশ আর কোনো কিছু না ভেবে সোজা নিয়ানের কাছে চলে যায়। নিয়ানকে লোকজনগুলা প্রথমে আকাশকে দূর থেকে দেখে চিনতে পারে না, কিন্তু যখন আকাশ তাদের একদম সামনে চলে যায় তখন সেই লোকগুলা আকাশকে চিনতে পেরে লাঠিচোঁটা ফেলে দিয়ে নিয়ানকে রেখে ভয় পিছাতে শুরু করে। কলেজের ছাত্রছাত্রীরা এই দৃশ্য দেখে আশ্চর্য হয়ে যায়। বিশেষ করে নিয়ান, যেই ছেলেকে সে ঘুষি মেরে নাকমুখ ফাটিয়ে দিয়েছে, সেই ছেলের ভয়ে 10-15 জন তাকে বাদ দিয়ে রেখে ভয় পিছাতে শুরু করেছে। নিয়ান এবং কলেজের যারা উপস্থিত ছিল সবাই আকাশের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। আকাশকে দেখে নিয়ানকে রধর করা লোকগুলো লাঠিচোঁটা ফেলে দিয়ে নিয়ানকে ছেড়ে আকাশের ভয় পিছাতে শুরু করে। কলেজের ছাত্রছাত্রীরা এই দৃশ্য দেখে আশ্চর্য হয়ে যায়। বিশেষ করে নিয়ান, যেই ছেলেকে সে ঘুষি মেরে নাকমুখ ফাটিয়ে দিয়েছে, সেই ছেলের ভয়ে 10-15 জন লোক তাকে বাদ দিয়ে রেখে ভয় পিছাতে শুরু করেছে। নিয়ান এবং কলেজের যারা ঘটনাস্থলে উপস্থিত ছিল সবাই আকাশের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। আকাশ কারোর দিকে ভ্রুক্ষেপ না করে নিয়ানের সামনে গিয়ে দাঁড়ায়। নিয়ানকে রতে আসা লোকগুলা আকাশের ভয় নিয়ানকে ছেড়ে অনেকটা পিছিয়ে যায়। লোকগুলোর পিছিয়ে যাওয়া দেখে আকাশ লোকগুলোকে উদ্দেশ্য করে বলে, কিরে মারবি না আর ওকে? আয় মার। এভাবে পিছিয়ে যাচ্ছিস কেন? আকাশের কথায় নিয়ানকে রতে আসা লোকজনের থেকে মিজান নামক লোকটা আকাশকে বলে উঠে, যাকে আকাশ সকালেও একবার টাইট দিয়েছে, ভাই সামনে যদি চিতাবাঘ দাঁড়িয়ে থাকে এরপর কার সাহস হবে সেই চিতাবাঘের সামনে শিকারের গায়ে হাত দিতে? ভাই আমাদের এত বড় বুকের পাটা নেই যে আপনার সামনে ওর গায়ে হাত দিব। কি জন্য তোরা ওকে মারতে এসেছিস? ভাই এই ছেলের সাথে আমাদের পুরাতন একটা শত্রুতা ছিল। সে আমাদের এক ছেলেকে মেরেছে, তাই তাকে রতে এসেছি। এখন তোদের প্ল্যান কি? এই ছেলেকে আরো রবি নাকি চলে যাবি?
ভাই, কারোর উপরে বদলা নেওয়ার থেকেও বড় জিনিস হচ্ছে নিজের জীবনটা বাঁচিয়ে রাখা। কারোর উপরে প্রতিশোধ নিতে গিয়ে নিজের প্রাণ হারিয়ে ফেলাটা নেহায়েত বোকামো। তাই আমরা সবাই এখন চলে যাব। আর এই ছেলের গায়ে ভবিষ্যতে আর কোনো দিন আমরা হাত উঠাব না, কারণ ওকে রক্ষা করতে আপনি সামনে এসে দাঁড়িয়েছেন। এরপর আর কখনোই আমাদের সাহস হবে না এই ছেলেকে মারার। ভাই, আমরা ক্ষমাপ্রার্থী আপনার কাছে। তোদেরকে যেন কলেজের এরিয়াতেও আর কোনো দিন না দেখি। দুবার পেয়েছিস সুযোগ, পরের বার কিছু করলে তোদের 16 কলা পূর্ণ হবে। তখন কিন্তু খুব ভয়ানক কিছু ঘটবে। ভাই, আর কোনো দিন আমরা কলেজের গণ্ডিতেও পা রাখব না। নিজের প্রাণ বাঁচানো ফরজ। এখন থেকে ফরজ পালনে মগ্ন হয়ে পড়ব। বকবক না করে এবার সব কয়টা এখান থেকে দৌড়ে পালা। আকাশের কথা শুনে মুহূর্তের মধ্যেই সবাই কলেজ ছেড়ে চলে যায়। লোকগুলো চলে যেতেই আকাশ ও কোনো কথাবার্তা ছাড়া নিয়ানের সামনে থেকে সরে কলেজের বাহিরে চলে আসে। কলেজের ছাত্রছাত্রী যারা ঘটনাস্থলে উপস্থিত ছিল সকলেই আকাশ কলেজ থেকে বের হওয়া অবধি তার দিকে আশ্চর্যজনক চাহনিতে তাকিয়েছিল। আকাশ আগের ন্যায় এত সব খেয়াল না করে নিজের মতন কলেজ থেকে বেরিয়ে চলে আসে। কলেজ থেকে বের হয়ে দেখে আকাশের দেরি হওয়ায় রিকশাওয়ালা মামা তাকে রেখে চলে গেছে। আকাশ আবারও রিকশার জন্য অপেক্ষা করতে থাকে। এমন সময় কয়েকজনকে সঙ্গে নিয়ে নিয়ান কলেজ থেকে বেরিয়ে আকাশের কাছে আসে। এরপর আকাশকে বলে, এই ছেলে কে তুমি? বস্তির ছেলে আকাশ। কিন্তু কেন বলুন তো? আকাশ, আমায় ক্ষমা করো, আর প্লিজ তোমার আসল পরিচয়টা বলো। একবার তো বললাম এই যে বস্তির ছেলে আকাশ। তোমার নাম শুধুই আকাশ, তুমি কোনো বস্তির ছেলে নও। বস্তির ছেলে হলাম আমি, আর আমার মেন্টালিটি হলো বস্তির লোকেদের মতন। আমার এতগুলো বন্ধুবান্ধব থাকতে কেউ আমাকে বাঁচাতে যায়নি, অথচ যেখানে আমি তোমায় কত মন্দ মন্দ কথা বললাম, তোমার গায়ে ঘাত করলাম, সেখানে তুমি মানবতা দেখিয়ে আমায় বাঁচাতে আমার সামনে গিয়ে দাঁড়ালে। আজ তুমি না থাকলে আমার অবস্থা ওরা খারাপ করে দিত। তোমার জন্যই খালি ওদের হাত থেকে আজ আমি বেঁচে গেছি। আকাশ, তোমায় কি করে যে শুকরিয়া জানাবো তা আমি বুঝে উঠতে পারছি না। শুকরিয়া আমাকে জানাতে হবে না, শুকরিয়া উপর ওয়ালার কাছে জানালেই হবে। আচ্ছা, উপর ওয়ালার কাছেই শুকরিয়া জানাবো। তবে আকাশ, তুমি কে সত্যি করে বলো তো ভাই? আমার মতে তুমি কোনো সাধারণ ছেলে নও। তোমার বিষয়ে অন্য কেউ বুঝতে না পারলেও আমি বুঝে গেছি। যারা আমায় রতে এসেছি তাদের রামারি করাটা একটা পেশা। তারা কাউকেই ভয় পায় না। সেখানে তারা তোমাকে দেখা মাত্রই পিছাতে শুরু করেছে। তার উপরে তোমাকে ভাই ভাই বলে সম্বোধন করছিল। আকাশ, আমি নিশ্চিত তুমি কোনো সাধারণ ব্যক্তি নও। তুমি উপর থেকে সেই রূপটা ধারণ করেছ, সেটা তোমার ছদ্মবেশ। আমি কনফার্ম তুমি অনেক বড় একজন কেউ। ভাইরে, আমি সাধারণ একজন মানুষ, আমি কোনো বড় মাপের কেউ নই। আর আপনাকে সাহায্য করতে ইচ্ছে করেছে তাই করেছি। কিন্তু তারা কেন আমায় ভয় পেয়েছে, তারা কেন আমায় ভাই ডেকেছে, সেসবের একটা কারণ আছে। তবে কারণটা কাউকেই বলা যাবে না। ঠিক আছে, বলতে হবে না। তবে আকাশ, তুমি আমার বন্ধু হয়ে যাও। একসাথে সব সময় মিলে আড্ডা দিব। প্রয়োজন মনে করি না এসবের। একা আছি, একাই থাকতে চাই। আর কাল থেকে হয়তো আমি আর কলেজেই আসব না, কারণ কলেজে এসে অহেতুক অপমান হওয়ার ইচ্ছে নেই। চললাম এখন। আকাশ, তুমি আমার সাথে বন্ধুত্ব করবে না সেটা ঠিক আছে, কিন্তু প্লিজ তুমি আমার কথায় রাগ করে কলেজে আসা বন্ধ করে দিও না। আর তোমায় নিয়ে আগামী থেকে কেউ কখনো বাজে কথা বলবে না।
তোমায় নিয়ে আগামীতে কেউ কিছু বললে সেটা আমি দেখে নিব, কিন্তু প্লিজ তোমার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি তুমি এসবের জন্য কলেজে আসা অফ করিও না। আকাশ নিয়ানের কথার আর কোনো উত্তর না দিয়ে সোজা সেখান থেকে হেঁটে একটু সামনে গিয়ে একটা রিকশা দাঁড় করিয়ে বাসার উদ্দেশ্যে রওয়ানা হয়ে পড়ে। আকাশ বাসার উদ্দেশ্য রওয়ানা হয়ে যেতেই নিয়ান তার বন্ধুদেরকে বলে, জীবনে এত মানুষ দেখেছি কিন্তু এই ছেলের মতন কোনো মানুষকে দেখেনি। যারা আমায় মারতে এসেছে, আমি তাদের একটা ছেলেকে শুধু 2টা থাপ্পড় দিয়েছিলাম, আর সেই জন্যই তারা দলবল নিয়ে আমার রতে চলে এসে গেছে। আমি যাকে মেরেছিলাম তার গালে অতিজোর থাপ্পড়ের দাগটাই বসেছে। আর এই আকাশ নামক ছেলেটাকে আমি ঘুষিমে রে নাক টিয়ে দেওয়াও পরেও সে আমার বিপদে এগিয়ে গেছে। জানিস ছেলেটার জন্য বড্ড খারাপ লাগছে রে। আর তোদের উপর থেকে আস্থা উঠে গেছে। তোরা বন্ধু হওয়ার পরেও চুপচাপ ভয় পেয়ে দাঁড়িয়েছিলি, আর এই ছেলে একা গিয়ে সবার হাত থেকে আমায় বাঁচিয়েছে। যাক গে এখন এত সব কথা, কিন্তু শুন একটা কথা, তোরা যদি সত্যিই আমার বন্ধু হয়ে থাকিস তাহলে আমার এই অনুরোধটা তোরা সবাই রাখবি। আগামীকাল তোরা সবাই কলেজে এসে প্রতিটা ক্লাসরুমে গিয়ে গিয়ে এই ছেলের কথা বলে দিবি। কেউ যাতে ওর দিকে খারাপ নজরে না তাকায়, কেউ যেন ওকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য না করে, কেউ যেন ওকে নিয়ে বাজে কথা না বলে। তবে শোন, কলেজে যেই নরপিশাচ আছে ওর ক্লাসে আবার ভুলেও কেউ যাস না যেন, কারণ ওর ক্লাসে গিয়ে ওর অনুমতি ছাড়া কিছু করলে সে আমাদের সব কয়টাকে নয়তয় মাটিতে পুঁতে দিবে। ভাগ্যিস আজ সে কলেজে আসেনি। নিয়ানের কথায় নিয়ানের আরেক বন্ধু রফিক বলে ওঠে, ঠিক আছে, আমরা আগামীকাল সমস্ত ক্লাসে গিয়ে গিয়ে বলে দিব আকাশের কথা। এরপর সবাই কথাবার্তা শেষ করে যে যার মতন বাড়িতে চলে যায়। অন্যদিকে আকাশ রিকশায় করে বাসায় পৌঁছে গেছে। বাসায় পৌঁছে ফ্রেশ হয়ে খাবারের টেবিলে গিয়ে খেতে বসে। আকাশকে টেবিলে বসতে দেখে নিশাত টেবিল ছেড়ে উঠে রেগে গিয়ে খাবার নিয়ে নিজের রুমে চলে যায়। নিশাতের এমন আচরণে বেশ অপমান লাগে, কারণ তার জন্যই এই বাড়ির মানুষজন শান্তিতে থাকতে পারছে না, তার জন্যই এই বাড়ির মানুষজন স্বস্তি ফিল করছে না। আকাশ লজ্জায় চুপ করে বসে আছে। এমন সময় নিশাতের আম্মু আকাশের হাবভাব দেখে আকাশকে বলে, আকাশ, নিশাত দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছে, তুমি ওর আচরণে কিছু মনে করো না, তুমি নিজের বাড়ি মনে করে বেড়ে খেতে আরম্ভ করো। নিশাত বেয়াদবটার যা ইচ্ছে হয় সে করুক। আকাশ নিশাতের মায়ের কথা শুনে খাবার বেড়ে খেয়ে নিজের রুমে চলে যায়। সারাদিন আর রুম থেকে বের হয় না, কারণ সে চায় না বাসার মানুষজনের কোনো অশান্তি হোক তার জন্য। রাতের বেলায় খাবারের টাইমে নিচে নেমে কোনো রকমে দুটো করে খেয়ে আবার নিজের রুমে চলে আসে। এরপর চুপচাপ ঘুমিয়ে পড়ে। সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কাঁধে ব্যাগ নিয়ে নিচে চলে যায়। নিশাতের মা টেবিলে নাস্তা সাজিয়ে রেখেছে আকাশের জন্য, কারণ তিনি জানেন আকাশ সকালে কলেজে যাবে। আকাশ নাস্তাগুলো খেয়ে যথারীতি কলেজে চলে যায়। কলেজে পৌঁছাতেই নিয়ান আকাশকে দেখে দৌড়ে তার কাছে আসে। এরপর আকাশকে বলে, ধন্যবাদ আমার কথা রেখে কলেজে আসার জন্য। আর শুনো, আজ থেকে কলেজে তোমায় নিয়ে কেউ বাজে মন্তব্য করবে না এবং কেউ তোমাকে খারাপ নজরেও দেখবে না। আকাশ নিয়ানের কথা শুনে এক নজর তার দিকে তাকিয়ে ক্লাসরুমের দিকে হাঁটা দেয়। নিয়ান ও আকাশের সঙ্গে সঙ্গে তার সাথে ক্লাসে যেতে থাকে। এমন সময় মেয়েলি কণ্ঠে কেউ একজন ওই নিয়ান বলে নিয়ানের নাম ধরে ডাক দেয়। কণ্ঠস্বরটা আকাশের কাছে কেমন যেন পরিচিত মনে হয়। আকাশ হাঁটা থামিয়ে দিয়ে এদিক সেদিক দৃষ্টিপাত করতে থাকে। আকাশ এদিক সেদিক দৃষ্টিপাত করতে করতে সামনেই 2-3 জন সুন্দরী মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়।
মেয়েগুলোর থেকে সবচাইতে বেশি সুন্দরী এবং সবচাইতে বেশি স্মার্ট যেই মেয়েটা রয়েছে সেই মেয়েটাই নিয়ানকে ডেকেছে। নিয়ান মেয়েটার ডাকে তার দিকে অগ্রসর হবে, এমন সময় মেয়েটা আবারও বলে ওঠে, ওই ছেলেটাকে সঙ্গে নিয়ে এদিকে আয়। মেয়েটার কথায় আকাশ নিজেই নিয়ানের সঙ্গে মেয়েটার কাছে যায়, কারণ মেয়েটার গলার আওয়াজ বেশ পরিচিত মনে হচ্ছে। আকাশকে সেদিন যেই মেয়েটা সারারাত জিম্মি করে রেখেছিল তার মতোই ভয়েস এই মেয়েটার। আকাশ সেদিন সেই মেয়েটাকে দেখতে পায়নি, না হয়তো তার মনে কখনোই কৌতূহল জন্ম নিত না। প্রথম দেখাতেই সে বলে দিতে পারত মেয়েটাকে। আকাশ নিজের কৌতূহল মিটাতে নিয়ানের সঙ্গে নিজেই সেই মেয়েটার কাছে যায়। মেয়েটার কাছে যেতেই মেয়েটা নিয়ানকে বলে, নিয়ান একটু দূরে গিয়ে দাঁড়া, এই ছেলের সাথে আমার কিছু কথা আছে। মেয়েটার কথায় নিয়ান আকাশের থেকে কিছুটা দূরে গিয়ে দাঁড়ায়। তখন মেয়েটা আকাশের একদম কাছাকাছি এসে তাকে জিজ্ঞাসা করে, কিরে মেথর, তুই এখানে কি করছিস? আমি এই কলেজে ট্রান্সফার হয়ে এসেছি। আকাশের কথা শুনে মেয়েটার হুট করেই রাগ উঠে যায়। মেয়েটা খপ করে আকাশের কলার চেপে ধরে তার দুই গালে কষে কয়েকটা অপ্পর লাগিয়ে দেয়। এরপর আকাশের উপরে চেঁচিয়ে বলতে থাকে, ছোটলোকের উচ্চা, তোকে সেদিন বলেছিলাম আর কখনো আমার চোখের সামনে না আসতে, কিন্তু তুই তো দেখি আমার কলেজেই অ্যাডমিন নিয়ে বসে আছিস। এই তোর সাহস কি করে হয়েছে এই কলেজে অ্যাডমিশন নেওয়ার? কি যোগ্যতা আছে তোর? ফুটপাতের জামাকাপড় পরিধান করে ঘুরে বেড়াস, কিন্তু পড়ালেখা করতে চলে এসেছিস নামিদামি কলেজে? তোকে এই কলেজে কে অ্যাডমিশন করিয়েছে? আকাশ মেয়েটার এবারের কথায় বুঝে ফেলে এটাই সে মেয়ে যে কিনা তাকে সারারাত জিম্মি করে লজ্জাজনকভাবে পিটিয়েছে। আকাশ পুরো চমকে ওঠে, কারণ উপর থেকে দেখতে শুনতে এত সুন্দর একটা মেয়ে, কিন্তু ভিতর থেকে সে পুরোই নরপিশাচ। আকাশ কোনো উত্তর না দিয়ে চুপ করে মেয়েটার দিকে হা করে তাকিয়ে আছে। মেয়েটা আকাশের কাছ থেকে কথার কোনো জবাব না পেয়ে রেগে গিয়ে আবারও আকাশকে রতে যাবে, সেই সময় মেয়েটার সাথেই দাঁড়িয়ে থাকা তার এক বান্ধবী মেয়েটার কানে কানে কিছু একটা বলে। মেয়েটা তার বান্ধবীর কথা শুনে শান্ত হয়ে যায় এবং আকাশকে বলে, এই ছেলে এদিক সেদিক কোনো সময় নষ্ট না করে ভালোভাবে নিয়ানের সাথে ক্লাসে চলে যা। এই নিয়ান, তুই ওকে সঙ্গে করে ক্লাসে নিয়ে যা। মেয়েটার কথা শুনে আকাশ পুরো হতবাক হয়ে যায়। একটু আগে যেই মেয়ে কিনা তাকে এই কলেজে অ্যাডমিন নেওয়ার অপরাধে রেছে, সেই মেয়েকে তার বান্ধবী কানে কানে কিছু একটা বলায় সে এখন নিজেই তাকে বলছে ভালোভাবে ক্লাসে চলে যেতে। আকাশ মেয়েটার কথা শুনে চিন্তাশীল হয়ে পড়ে। কি বলেছে মেয়েটার বান্ধবী মেয়েটার কানে কানে? আকাশ ভাবতে ভাবতে মেয়েটার সামনে থেকে চলে আসে। আকাশকে মেয়েটার সামনে থেকে চলে আসতে দেখে নিয়ান ও সেখান থেকে আকাশের সঙ্গে চলে আসে। নিয়ানের দিকে আকাশের কোনো খেয়াল নেই, সে মেয়েটার ব্যাপারে চিন্তা করতে করতে হাঁটছে। মেয়েটার থেকে কিছুটা দূরে আসার পর নিয়ান আকাশকে বলে, আকাশ, এত ভেবে কোনো লাভ নেই। নিয়ানের কথায় আকাশের হুঁশ ফিরে আসে। এত সময় আকাশ চিন্তাভাবনার দুনিয়ায় ছিল। নিয়ানের কথায় সেখান থেকে বাস্তবে ফিরে আসে। এরপর আকাশ নিয়ানকে প্রশ্ন করে, আপনার কথার ঠিক মানে বুঝলাম না। আকাশ, আমি মানে বলছি, তবে প্লিজ তুমি আমায় আপনি করে বলো না। আমি তোমার ক্লাসমেট, আমায় আপনি বলাটা তোমার সাজে না। তুমি আমায় তুই বা তুমি করে বলো। আমি কি ডাকবো সেটা আমার উপরেই ছেড়ে দিন। এখন আগে আমার প্রশ্নের উত্তর দিন আপনি। আকাশ, তুমি এখনো রাগ আমার উপরে? আচ্ছা যাক গে, তোমার কথার উত্তর দিচ্ছি। আকাশ, মেয়েটার বিষয়ে ভেবে কোনো লাভ নেই। মেয়েটার নাম অবনী, আর সে একটা সাইকো। এই মেয়ে কখন কি করে, কখন কি ভাবে, ওই উপর ওয়ালা ছাড়া কেউ সেসব জানে না।
একদম অদ্ভুত রকমের একটা মেয়ে সে। তার উপরে বড়লোক বাবার মেয়ে। ওর বাবা একজন পুলিশের ওসি। রাগ জেদ অহংকার দিয়ে ভরপুর ওর মধ্যে। কলেজটাকে পুরো সে একাই হাতের মুঠোয় করে রেখেছে। ওর কথার বিরুদ্ধে এই কলেজে কিছুই হয় না। কলেজের স্যার থেকে নিয়ে শুরু করে সবাই ওর কথা শুনে। কলেজের স্টুডেন্টরা তো ওর কথা শুনতে পুরো বাধ্য। না হয়তো ছেলেপেলে দিয়ে টুনি দিয়ে অবস্থা খারাপ করে দেয় একদম। তাই এই মেয়ে থেকে একদম সাবধান, না হয়তো তোমার পুরোটা জীবন শেষ হয়ে যাবে। এমন মানুষকে আমি গণনায়ও ধরি না। সে তার বাবার পাওয়ারে চলে। ওর বাবার কারণেই সবাই তাকে ভয় পায়। কিন্তু সে আমার জন্য একটা বাচ্চা মেয়ে। এর থেকে বড় বড় খেলোয়াড়কে আমি গ্রামের মাটিতে পুঁতে এসেছি। আকাশ, তোমার কথার আগামাথা কিছুই বুঝে উঠতে পারছি না আমি। একটু বুঝিয়ে বলো তো কাহিনী কি? না, কিছু না। ক্লাসে গেলাম আমি। আপনি আপনার কাজ করেন। আকাশ নিয়ানের কথার উত্তর না দিয়ে ক্লাসে চলে যায়। ক্লাসে গিয়ে দেখে কেউ নেই গতকালের ন্যায় ক্লাসে। সবাই বাহিরে ঘোরাঘুরি করছে। আকাশ চুপচাপ টেবিলে ব্যাগ রেখে বসে থাকে। এমন সময় ত্রিধা নামের মেয়েটা ক্লাসে প্রবেশ করে। আকাশ ত্রিধার দিকে এক পলক তাকিয়ে ত্রিধার থেকে আবার পলক সরিয়ে নেয়। অপরদিকে ত্রিধা একটা টেবিলের উপরে ব্যাগ রেখে আকাশের একদম কাছে এসে আকাশের পাশে বসে। ত্রিধার আচরণে আকাশ অনেকটা অবাক হয়। কিছুটা অবাক দৃষ্টিতে আকাশ ত্রিধার দিকে তাকিয়ে থাকে। আকাশের অবাক করা চাহনি দেখে ত্রিধা আকাশকে বলে ওঠে, আকাশ, অবাক হওয়ার কিছুই নেই। আমি তোমার সাথে ফ্রেন্ডশিপ করতে চাই। তোমার নামে অনেক কিছুই শুনলাম কলেজে এসে। কি শুনেছেন? আমি তো গতকাল ক্লাস ছুটি হওয়ার পর তোমার সাথে কথা বলে বান্ধবীদের সাথে কলেজের বাহিরে আড্ডা দিতে চলে গিয়েছিলাম। তখন নাকি কলেজে মা রামা রি হয়েছিল। কারা যেন এসে নিয়ানকে অনেক রোধর করেছে। সেই সময় তুমিই নাকি নিয়ানকে বাঁচিয়েছ। কারোর এই নাকি সাহস হয়নি সেই লোকগুলোর হাত থেকে নিয়ানকে বাঁচানোর। তবে তুমিই একমাত্র ব্যক্তি যে কিনা কোনো ভয়ভীতি ছাড়া নিয়ানের সাহায্য করেছ। আকাশ, আমার উদার মনের মানুষ অনেক পছন্দ। তোমার পোশাক নিয়ে আমার কোনো সমস্যা নেই। তোমার মনটা অনেক পরিষ্কার, এটাই আমার জন্য অনেক বড় কিছু। কারোর সাথে বন্ধুত্ব করার জন্য সুন্দর মনটাই বেশি ম্যাটার করে। সেজন্য আমি তোমার বন্ধু হতে চাই। আমায় তোমায় বন্ধু বানিয়ে নাও। আমার মন ভালো বুঝলাম। আমার পোশাক নিয়ে আপনার আপত্তি নেই সেটাও বুঝলাম। তবে আমি সত্যিই একটা গ্রামের ছেলে। আর গ্রাম মানে শহরের মানুষরা বুঝে বস্তি। তো আপনি যে আমার সাথে বন্ধুত্ব করতে চাচ্ছেন, আপনি কি একবারও ভেবে দেখেছেন মানুষ আপনাকে কত উল্টোপাল্টা কথা শোনাবে? আকাশ, মানুষ আমাকে হাজার কথা শোনালেও আমার সেসব গায়ে লাগবে না। কারণ ভালো করতে গেলে খারাপ লোকেরা পিছনে লাগবেই। তাই যার যা ইচ্ছে হয় বলুক। তুমি আমায় বন্ধু বানিয়ে নাও, এতেই হবে। ঠিক আছে, বানিয়ে নিলাম। আজ থেকে আপনি আর আমি ফ্রেন্ড। ধন্যবাদ আকাশ আমাকে তোমার বন্ধু করে নেওয়ার জন্য। আর শুনো, এখন থেকে তুমি আমাকে তুমি বা তুই করে ডাকবে। আপনি একদম করবে না। ঠিক আছে, তুমি করে ডাকব। হুম। আকাশ আর ত্রিধা ফ্রেন্ডশিপ করে বসে বসে কথাবার্তা বলতে থাকে। কিছু সময় যেতেই ক্লাসরুমে ছাত্রছাত্রীরা আসতে আরম্ভ করে। ত্রিধা ছাত্রছাত্রীদের আসতে দেখে নিজের জায়গায় গিয়ে বসে। আর আকাশ নিজের জায়গাতেই বসে থাকে। ছাত্রছাত্রীরা সবাই এসে যে যার মতন বেঞ্চে বসে পড়ে। ক্লাস শুরু হওয়ার ঘণ্টা বেজে উঠেছে। ঘণ্টা বাজার পরক্ষণেই ক্লাস করাতে শিক্ষক ক্লাসে চলে আসে। ক্লাস শুরু হয়েছে। আকাশ খেয়াল করে আজ সব কিছুই একদম ভিন্ন ঘটছে।
কেউ আকাশের দিকে গতকালের ন্যায় বাজে নজরে তাকাচ্ছে না। সবকিছু একদম স্বাভাবিক। আকাশ সবকিছু স্বাভাবিক দেখতে পেয়ে মনে মনে ভাবে, গতকাল সবাই আমাকে বস্তির ছেলে, ফকিন্নি, গেঁয়ো ভূত কত কিছুই না বলেছে। কিন্তু কলেজ ছুটির পর ঝামেলার স্থানে যেই না একটু নিজের কৃতিত্ব দেখিয়েছি, এতেই সবকিছু মোটামুটি স্বাভাবিক হয়ে এসেছে। আচ্ছা, আমার সামান্য কৃতিত্ব দেখানোতে সবাই মোটামুটি লাইনে এসে গেছে। কিন্তু তারা যদি জানে আমি কে আর কি জন্য এসেছি এই শহরে, তাহলে তখন তাদের অবস্থা কি হবে? তারা তো মনে হয় তখন পুরোপুরি পাগল হয়ে যাবে। যাক গে, এখন এসব কথাবার্তা। আগে নিজের উদ্দেশ্যকে হাসিল করি, তখন সবাই এমনিতেই চিনে যাবে আমি কে। আর এখন আজাইরা চিন্তাভাবনা বাদ দিয়ে ক্লাসে মন দেই। আকাশ ভাবনাচিন্তা বাদ দিয়ে স্যারের লেকচার শোনায় মনোযোগী হয়। মনোযোগ দিয়ে ক্লাস করছে আকাশ। 2টা ঘন্টা ভালোই ভালোই ক্লাস করেছে আকাশ। কিন্তু 3 নাম্বার ঘন্টা শুরু হতেই দুটো ছেলে আকাশের ক্লাসে আসে। এরপর তাদের মধ্যে থেকে একজন স্যারকে বলে, স্যার, অবনী আপু ওই ছেলেটাকে ডাকছে। ওই ছেলেটাকে কিছু সময়ের জন্য ছুটি দেন। ঠিক আছে, তোমরা ক্লাসরুমের বাহিরে গিয়ে দাঁড়াও, আমি ওই ছেলেটাকে পাঠিয়ে দিচ্ছি। স্যারের কথা শুনে ছেলেগুলো ক্লাস থেকে বেরিয়ে যায়। আর স্যার আকাশকে ইশারা করে বলে, তোমায় কেউ একজন স্মরণ করেছে, তাড়াতাড়ি গিয়ে তার সাথে দেখা করো, না হয়তো ঝামেলায় পড়বে। আকাশ স্যারের কথায় ক্লাস থেকে বেরোয়। আকাশকে ডাকতে আসা ছেলেগুলো আকাশের ক্লাসের বাহিরে দাঁড়িয়েছিল। আকাশ বের হতেই তারা আকাশকে সঙ্গে নিয়ে অবনী কাছে যায়। অবনীর সাথে এখনো কয়েকজন মেয়ে দাঁড়িয়ে আছে। অবশ্য ক্লাস শুরু হওয়ার আগে তারাই অবনীর সাথে ছিল। ছেলেগুলো আকাশকে অবনীর কাছে নিয়ে যেতেই অবনী ছেলেগুলোকে চলে যেতে বলে। ছেলেগুলো অবনীর কথা মতন আকাশকে রেখে চলে যায়। আকাশ একা অবনীর সামনে দাঁড়িয়ে আছে। ছেলেগুলো যাওয়ার কয়েক সেকেন্ড ওর অবনী আকাশকে প্রশ্ন করে, আমি সকালে এসে শুনেছি তুই নিয়ানকে মার খাওয়ার হাত থেকে বাঁচিয়েছিস। আমি ভেবেছি তুই নিজের ক্লাসমেটকে সাহায্য করার জন্য কোনো কিছুর পরোয়া না করে তাকে বাঁচিয়েছিস। কিন্তু পরবর্তীতে শুনতে পেলাম নিয়ানকে মা রতে আসা লোকজনগুলো নাকি তোকে দেখে ভয় পাচ্ছিল এবং তোকে সম্মান দিয়ে কথা বলছিল। কাহিনীটা কি সত্যি নাকি? আকাশ কোনো উত্তর না দিয়ে চুপ করে থাকে। কারণ এই মেয়ে সাইকো। তাকে একটা বললে আরেকটার উৎপত্তি করবে সে। সেজন্য আকাশ চুপ হয়ে থাকার ডিসিশন নেয়। কিন্তু বিপরীত পাশের মানুষটা তো নাছোড়বান্দা। সে তো এত সহজে কাউকে ছেড়ে দেওয়ার মতন পাবলিক হয়। অবনী আকাশের চুপসে থাকা দেখে একটু রাগান্বিত ভঙ্গিমায় বলে, কিরে, তোকে কি প্রশ্ন করেছি কানে যায়নি তোর? কি জন্য ওরা তোকে ভয় পাচ্ছিল আর সম্মান দিয়ে কথা বলছিল? কে তুই? আকাশ এবার মুখ খুলে। কারণ না হয়তো সে আবারও কে লানি খাবে অবনীর হাতে। আমি আকাশ মাহমুদ। আর সেই লোকগুলা আমায় কেন ভয় পেয়েছে আর কি কারণে সম্মান দিয়েছে সেসব কিছুই আমি জানি না। আর আমি কোনো কিছুই নোটিশ করিনি। অবনী আকাশের কথা শুনে পরনে থাকা জুতা দিয়ে আকাশের পায়ের মধ্যে সজোরে পাড়া দিয়ে ধরে। এরপর আকাশকে বলে, আমায় ছাগল মনে হয় নাকি রে তোর? মিথ্যা বলছিস কোনো সাহসে তুই আমায়? আকাশের পায়ের আঙ্গুলে প্রচণ্ড পরিমাণ ব্যথা লাগছে। ত্রিধা আকাশের পায়ের আঙ্গুল টার্গেট করেই পাড়া দিয়েছে। আকাশের যেন ব্যথায় দম বের হয়ে যাচ্ছে। তবুও আকাশ অবনীকে আনসার করে, বিশ্বাস করুন আমি কিছুই জানি না। তাহলে আমার বান্ধবীরা কি মিথ্যা কথা বলেছে আমায়? মিথ্যা বলেছে কি সত্যি বলেছি আমি জানি না। তবে সেই লোকগুলা কেন আমাকে ভয় পেয়েছে, কেন আমাকে সম্মান দিয়েছে, বিশ্বাস করুন এসবের কোনো কিছুই আমি জানি না। সত্যিই বলছিস তো তুই কোনো কিছু জানিস না?
সত্যিই বলছি আমি কোনো কিছু জানি না। আকাশ অবনীর হাত থেকে বাঁচার জন্য চরম বড় মিথ্যাটা সে অবিনকে বলে। আর তাছাড়া আকাশের কাছে আর কোনো উপায় ছিল না। অন্যদিকে অবনী আকাশের পা ছেড়ে দিয়ে আকাশকে বলে, আমি এক কথার লোক। আমি যেটা বলি বা যেটা ভাবি সেটাই করি। আমি মনে মনে একটা জিনিস ভেবে নিয়েছি, তোর মতন ছোটলোক বস্তির গেঁয়ো ভূতকে এই কলেজে থাকতে দিব না। তোর জায়গা গ্রামে গঞ্জের কোনো এক কলেজে। এই শহরের কলেজগুলোতে তোর কোনো জায়গা নেই। বিশেষ করে আমি যেই কলেজে আছি সেই কলেজে তো ভুলেও নেই। কোথায় তুই আর কোথায় আমি? এই কলেজে তোর মতন গ্রামের ফকিন্নিকে আমি কখনোই এলাও করব না। তুই এই কলেজে থাকা মানে আমাদেরকে অপমান করা। তাই তোকে খুব জলদি এই কলেজ থেকে অপমান করে বের করে দেওয়ার ব্যবস্থা করছি আমি। তোর অবস্থান কোথায় সেটা তুই জলদিই বুঝে যাবি। তবে আর কয়েকটা দিন যাক, কারণ গতকালের বিষয়টা নিয়ে নাকি তোর উপরে সবার সহানুভূতি জন্মেছে। তাই তোকে এখন কিছুই বলবো না। সকালে তোর উপরে রেগে গিয়ে চেয়েছিলাম তোকে ঘাড় ধাক্কা দিয়ে কলেজ থেকে বের করে দিতে, কিন্তু তখনই আফরোজা কানে কানে সকলের সহানুভূতির বিষয়টা বলল। তাই ভাবলাম আর কয়েকটা দিন তোকে সুযোগ দেই এই কলেজে থাকার। তারপর তোকে স্পেশালভাবে সম্মান দিয়ে কলেজ থেকে বের করব। কারণ না হয়তো এখন বের করলে অনেকেই আমার বিরুদ্ধে কথা বলার সাহস করবে। ছোটলোক তুই কার পাল্লায় এসে পড়েছিস নিজেও জানিস না। যোগ্যতা নাই আমার নখের সমান, ও কিন্তু পড়ালেখা করতে চলে এসেছিস আমার কলেজেই। তোর এর কাজের সাজা তুই পাবি। তোর যোগ্যতা কতটুকু সেটা তোর চোখে আঙ্গুল দিয়ে আমি দেখিয়ে দিব। আকাশ অবনীর কথা শুনে বুঝতে পারে অবনীর বান্ধবী কলেজ শুরু হওয়ার আগে অবনীর কানে কানে কি বলেছিল। সেজন্যই হুট করে অবনী তখন নিজের রূপ পাল্টে নেয়। অবনীর মাস্টার প্ল্যান এবং তার কথাবার্তা শুনে আকাশ হাসতে শুরু করে। অবনী যে তাকে হাজারটা কথা বলে অপমান করল সেই দিকে আকাশের কোনো খেয়ালই নেই। আকাশ মুখ বাঁকিয়ে তাচ্ছিল্যের সুরে হাসতে থাকে আর মনে মনে বলতে থাকে, হায় রে অহংকার রে, দুনিয়ায় সমস্ত অহংকার যেন এই মেয়ের ভিতরে। এই মেয়ে আমাকে যোগ্যতা দেখাচ্ছে। এই মেয়ে আমাকে নিজের পাওয়ার দেখাচ্ছে। সে নাকি আমাকে ঘাড় ধাক্কা দিয়ে কলেজ থেকে বের করে দেবে। হায় রে বেকুব মেয়ে, মানুষ উপর থেকে দেখতে যেমন হয় সব সময় কিন্তু ভিতর থেকে সে সেই রকমের হয় না। তুই আমার সাথে অহংকার দেখাচ্ছিস, কিন্তু যখন তুই আমার সম্পর্কে জানতে পারবি তখন তুই হুমড়ি খেয়ে এসে আমার পা জড়িয়ে ধরে মাফ চাইবি। তখন তোকে আমি ফুটবলের মতন সজোরে একটা কি ক দিয়ে গোলপোস্ট ছাড়া গোল করব। তবে সময় আসুক। তুই যেমন আমাকে সময় দিয়েছিস আমিও তোকে আমার সময় মতন খেলা দেখাব। এখন আমার প্রিপারেশন নেই তোকে নিজের খেলা দেখানোর। এখন আমি অন্য কিছুর প্রিপারেশন নিয়ে আছি। তবে সময়ে তোকে আমি অবশ্যই আমার খেলা দেখাব। তখন তুই দেখতে পাবি বস্তির গেঁয়ো ভূতের আসল রূপ। তবে শুধু তুই একা নয়, আমাকে তুচ্ছতাচ্ছিল্য করা সব কয়টা মানুষ এই সেদিন দেখতে পাবে তারা যাকে বস্তির গেঁয়ো ভূত এবং বাঁকা চোখে দেখত সে আসলে কে। সময়ে তোকে আমি অবশ্যই খেলা দেখাব। তখন তুই দেখতে পাবি বস্তির গেঁয়ো ভূতের আসল রূপ। তবে শুধু তুই একা নয়, আমাকে তুচ্ছতাচ্ছিল্য করা সব কয়টা মানুষ এই সেদিন দেখতে পাবে তারা যাকে বস্তির গেঁয়ো ভূত এবং বাঁকা চোখে দেখত সে আসলে কে। অপেক্ষায় থাকলাম সেই দিনটার। আকাশ অবনীর কথা শুনে তাচ্ছিল্যের সুরে হাসার পাশাপাশি মনে মনে অবনীর কথার প্রত্যুত্তরে অনেক কিছুই বলে সে। অবনী আকাশের মনের কথোপকথন কোনো কিছুই শুনতে পায় না। তবে আকাশের মুখে তাচ্ছিল্যের সুরে হাসিটা অবনী অবশ্যই দেখতে পায়। অবনীর রাগ চূড়ায় গিয়ে উঠে আকাশের মুখে তাচ্ছিল্যের হাসি দেখে। অবনীর সামনে এসে কেউ স্বাভাবিকভাবে কথা বলতেই ভয় পায়, সেখানে আকাশ অবনীর সামনে দাঁড়িয়ে তারই কথা শুনে তাচ্ছিল্যের সুরে হাসছে।
আকাশের আচরণ দেখে অবনীর পাশে থাকা বান্ধবীরা আশ্চর্য হয়ে যায়। কারণ এর আগে কখনো অবনীর সামনে দাঁড়িয়ে কেউ এভাবে তাচ্ছিল্যের সুরে হাসার সাহস করেনি। অন্যদিকে অবনী রাগে দাঁতে দাঁত চেপে ধরে খিটমিট করছে। চোখমুখ লাল হয়ে গিয়েছে অবনীর। রাগে আর টিকতে না পেরে সজোরে এক লাথি মেরে দেয় আকাশের তলপেটের মধ্যে। আকাশ সাথে সাথে ব্যথায় পেট চেপে ধরে মাটিতে বসে পড়ে। অবনীর লাথি খেয়ে আকাশের মুখ থেকে হাসি বিলীন হয়ে গিয়েছে। লাথিটা বেশ জোরেই মেরেছে অবনী। আকাশের পেটে বেশ আঘাত লেগেছে। ব্যথার তাড়নায় চোখ থেকে কয়েক ফোঁটা পানিও গড়িয়ে পড়েছে আকাশের। মাটিতে বসে ব্যথায় পেটে হাত ঘষতে থাকে আকাশ। সাথেই দাঁড়িয়ে থাকা অবনী আকাশের বেদনাদায়ক চেহারা থেকে আরও ক্ষেপে যায়। তাই সে রাগান্বিত কণ্ঠে আকাশকে বলে ওঠে, এই অসভ্য ফকিন্নি, তোর সাহস কি করে হয় আমার সামনেই আমার কথা শুনে তাচ্ছিল্যের সুরে হাসার? আকাশ কোনো উত্তর দেয় না অবনীর কথায়। চুপচাপ নিজেকে সামলাতে ব্যস্ত হয়ে থাকে। আকাশ চুপ হয়ে থাকায় অবনীর রাগ ক্রমাগত আরও কয়েক গুণ বেড়ে যায়। শরীরের কন্ট্রোল সে বহু আগেই হারিয়ে ফেলেছে। দুহাত দিয়ে আকাশের চুল মুষ্টি করে চেপে ধরে হেঁচকা টান দিয়ে তাকে বসা থেকে টেনে দাঁড় করাই। এরপর রাগান্বিত কণ্ঠে আবারও সেই প্রশ্নটা করে আকাশের কাছে, তুই আমার কথা শুনে তাচ্ছিল্যের সুরে হেসেছিস কোনো সাহসে? কে দিয়েছে তোকে এই সাহস? চিনিস তুই আমি কে? আর মনে নেই তোর আমার কথা? সারারাত যে লজ্জাজনকভাবে পিটিয়েছিলাম তোকে। অবনীর ছাড়ে এবার আকাশের মাথায় ও এক ধরনের ভূত চেপে বসে। এক ঝাঁকি দিয়ে সে অবনীর হাত থেকে নিজের মাথার চুপগুলো ছাড়িয়ে নেয়। এরপর সেও রেগে গিয়ে অবনীকে বলে, তুই কোনো প্রধানমন্ত্রীরে তোর কথা শুনে হাসা যাবে না? আর সাহসের কথা বলছিস? শুন, আমি এখনো সাহসের কিছুই দেখাইনি। হতে পারি বস্তির ছেলে, তবে মাথায় রাখিস আমার মতন হাফ মেন্টাল এই পৃথিবীতে খুবই কম আছে। আমায় যেমন উঠিয়ে নিয়ে সারারাত রেছিলি, আমিও ঠিক তোকে সেভাবেই উঠিয়ে নিয়ে যাব। তবে তোকে রব না। তুই তো আমায় রেছিল, কিন্তু আমি তোকে রব না। আমি তোকে উঠিয়ে নিয়ে গিয়ে বিয়ে করব। এরপর এক হালি বাচ্চা পয়দা করে সব কোয়েটার খাবার দাবার তৈরি করা থেকে শুরু করে সমস্ত ময়লা কাপড় চোপড় ধৌত করতে দিব তোকে। তখন তোর সমস্ত গরিমা বের হয়ে যাবে ভিতর থেকে। মেয়ে মানুষের মতন থাক। লিমিট ক্রস করে কিছু করতে গেলে ফেসে যাবি একদম চিরতরে। বস্তির গেও ভূত, তুই আমাকে উঠিয়ে নিয়ে গিয়ে বিয়ে করবি? হাহা, হাসি পাচ্ছে আমার খুব। তবে আমি হাসব না, কারণ তোর কথা শুনে রাগের মাত্রা এতটাই বেড়ে গেছে যে ইচ্ছে করছে তোকে পিয়ে টুকরো টুকরো করে ফেলি। ছোট লোট, তুই জানিস না তুই কার সাথে বেয়াদবি করে ফেলেছিস। গেও ভূত, তোর শনি ঘনিয়ে আসছে। এবার খুব ভয়ঙ্কর কিছু ঘটবে তোর সাথে। হতে পারে তোর প্রাণও চলে যেতে পারে। শুন, আমি নিজেই একটা শনি। আগেই বলেছি বস্তির ছেলে ভেবে এতটা সহজভাবে নিস না, তাহলে কিন্তু অনেক পস্তাইতে হবে তোকে। আমায় মকি দিচ্ছিস তুই? তোর সাহস সত্যিই অনেক বেড়ে গেছে। না, তোর কিছু একটা করতেই হবে, না হয়তো তুই ঠিক হবি না। অবনী আকাশের কিছু একটা করতে হবে বলে আকাশকে আবারও রবে বলে ঠিক করে। পাশেই দাঁড়িয়ে থাকা আফরোজা নামক বান্ধবীটা অবনীর মনোভাব বুঝতে পেরে অবনী আটকায় এবং তাকে বলে, অবনী, মাথায় রাগ চেপে কোনো কাজ করলে সেটা বরাবরের মতোই ভুল হয়। তাই তুই এখন এই ছোট লোকের বিষয়টা বাদ দে, ওকে পরে দেখে নেওয়া যাবে। শান্ত মাথায় ওর অবস্থা 12টা বাজাবো আমরা। এখন চল এখান থেকে। অবনী আফরোজার কথা শুনে নিজেকে কন্ট্রোল করে নেয়।
তারপর আফরোজাদের সাথে আকাশের সামনে থেকে চলে যায়। আকাশ ও ক্লাসে এসে পড়ে। আকাশ ক্লাসে আসতেই স্যার আকাশকে প্রশ্ন করে, তোমায় কেন ডেকেছিল অবনী? স্যার, এমনিতেই কথা বলার জন্য। যাক, কপাল ভালো, বেঁচে গেছ। আমি তো ভেবেছি কোনো ভুল টুল করেছ তুমি। যেভাবে লোক পাঠিয়ে ডাকিয়েছে তোমায়। শুনো, ওর সাথে কখনো বেয়াদবিমূলক আচরণ করবে না। কখনো বড় গলায় ও কথা বলবে না। না হয় কিন্তু নিজের লাইফটা হাতে ধরে নিজেই নষ্ট করবে তুমি। জি স্যার, আমি উনার সম্পর্কে সব কিছুই জানি। জানলে তো ভালোই। এবার গিয়ে ক্লাসে মন দাও। জি স্যার। আকাশ নিজের সিটে গিয়ে বসে। স্যার ক্লাস করাতে শুরু করেছে আবার। আকাশ সমস্ত চিন্তাধান্তা বাদ দিয়ে ক্লাসে মনোযোগী হয়। দেখতে দেখতে তৃতীয় ঘন্টা শেষ হয়ে গিয়েছে। চতুর্থ ঘন্টা শুরু হবে, কিন্তু এখনো স্যার ক্লাসে আসেনি। এই ফাঁকে নিয়ান আকাশকের কাছে এসে জিজ্ঞাসা করে, অবনী কেন ডেকেছিল তোমায়? ডেকেছিল আমায় সায়স্তা করতে, কিন্তু আমি তাকে উল্টো সায়স্তা করে চলে এসেছি। মানে কি? মানে হলো সে আমাকে লাথি মারার পাশাপাশি হুমকি দিয়েছে। তো তুমি কি করেছ? রেছ টেরেছ নাকি? না, আমি তাকে মারিনি, তবে তাকে হুমকি দিয়ে এসেছি। হায়াল্লাহ, কি করেছ এটা তুমি? আকাশ, ক্লাস ছুটির পর তোমার অবস্থা সে খারাপ করে দিবে। হয় দেখবে ক্লাস ছুটির পর কলেজের বাহিরে বিশাল একদম ছেলে পেলে দাঁড়িয়ে আছে, না হয়তো ওর কয়েকটা পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে। আকাশ, অনেক বড় ভুল করে ফেলেছ তুমি ওর সাথে পাঙ্গা নিয়ে। সে অনেক ডেঞ্জারাস একটা মেয়ে। কারোর কোনো পরোয়া করে না। কিছুই হলেই মানুষের হাত পা অঙ্গে দেয়। সেখানে তুমি তাকে হুমকি দিয়ে এসেছ। সে তোমার কি অবস্থা করবে আল্লাহ জানেন। আমি আপনাকে আগেও বলেছি, এর থেকেও বড় বড় খেলোয়াড়কে আমি হারিয়ে এসেছি। সে আমার কি ক্ষতি করবে? বড়জোর রে ফেলবে? শুনেন, আমি এসবে ভয় করি না। রতে একদিন হবেই। উপর ওয়ালার হুকুম যেদিন হবে সেদিন আমার মৃত্যু কেউ ঠেকাতে পারবে না। আকাশ, তুমি গ্রামের ছেলে হলেও সত্যিই তুমি একটা মাস্টারপিস। আকাশ নিয়াকের কথা শুনে মুচকি একটা হাসি দেয়। এমন সময় শেষ ঘণ্টাটা করানোর জন্য স্যার এসে ক্লাসে ঢুকে। নিয়ান স্যারকে দেখে নিজের জায়গায় গিয়ে বসে। স্যার ক্লাস করাতে শুরু করেছে। সবাই মনোযোগ সহকারে ক্লাস করছে। দেখতে দেখতে শেষ ঘণ্টাটাও শেষ হয়। ক্লাস ছুটি। সবাই ক্লাস থেকে বের হতে শুরু করে। আকাশ ব্যাগ কাঁধে নিয়ে ক্লাস থেকে বেরিয়ে পড়ে। আকাশের সাথে একসঙ্গে ত্রিধাও ক্লাস থেকে বেরোয়। ক্লাস থেকে বেরিয়ে ত্রিধা আকাশকে বলে, আকাশ, আজ তোমাকে আমার ক্লোজ ফ্রেন্ডদের সাথে পরিচয় করিয়ে দিব, যারা আমাদের ক্লাসেই পড়ে। এরপর তোমার বন্ধুর পাল্লা আরও ভারী হবে। একটু অপেক্ষা করো, ওরা হয়তো কিছু সময়ের মাঝেই ক্লাস থেকে বের হবে। আকাশ ত্রিধার কথার কোনো উত্তর না দিয়ে বারবার কলেজের বাহিরে তাকিয়ে দেখতে থাকে। কারণ নিয়ান বলেছিল আজ কলেজের বাহিরে হয় ছেলেপেলে থাকবে, না হয় পুলিশের গাড়ি থাকবে। কিন্তু আকাশ দেখে কলেজের বাহিরে কোনো কিছুই নেই। আকাশ চিন্তামুক্ত হয়। আকাশ লোকজনকে ভয় করছে এমনটা নয়। আসলে আকাশ চাচ্ছে না কলেজের আশেপাশে কোনো ঝামেলা হোক। কারণ কলেজের সবাই না হয় আকাশকে জেনে যাবে। আকাশ চুপচাপ দাঁড়িয়ে আছে। এমন সময় ত্রিধার বান্ধবীরা আসে। ত্রিধা সবার সাথেই আকাশের বন্ধুত্ব করিয়ে দেওয়ার জন্য সবাইকে বলে, এই তোরা সবাই ওর সাথে বন্ধুত্ব করে নে। আকাশ মন থেকে অনেক ভালো একটা ছেলে রে। ওর মতন ছেলে খুব কম আছে এই কলেজে। ত্রিধার কথায় ত্রিধার এক আরোহী নামক বান্ধবী বলে ওঠে, ত্রিধা, তুই ঠিকই বলেছিস। ওর মতন গেও ভূত এই কলেজে খুব কমই আছে।
সে একবার নিয়ানকে বাঁচিয়েছে দেখে তুই পাগলের ন্যায় ওর মতন একটা বস্তির ছেলের সাথে বন্ধুত্ব করে বসে আছিস, আর অবশেষে এখন আমাদের এসে বলছিস ওর মতন ছোটলোকের সাথে বন্ধুত্ব করতে? আরোহী, মানুষকে এভাবে বলা ঠিক না। আর সে হতে পারে গরিব, তবে তার মন অনেক ভালো। তোরা তার পোশাক আশাক দেখে তাকে বিচার করিস না। দেখ ত্রিধা, আমাদেরকে জ্ঞান দিস না। আমরা কখনোই ওর মতন ছেলের সাথে বন্ধুত্ব করব না, কারণ ওর সাথে আমাদের কোনোভাবেই যায় না। তাই আমরা ওর সাথে বন্ধুত্ব করছি না। কি বলিস তোরা সবাই? আরোহী নামক মেয়েটার কথায় বাকি বান্ধবীরাও সমর্থন করে। সেজন্য ত্রিধা সবাইকে বলে, ঠিক আছে আরোহী, এবং বাকি কারোর এই বন্ধুত্ব করতে হবে না। তবে মনে রাখিস তোরা একটা সময় নিজেই এই ছেলের কাছে আসবি, কারণ মানুষের কর্মফল তার মর্যাদা বৃদ্ধি করে। এই ছেলের মনমানসিকতা সত্যিই অন্যরকম। তোরা লিখে রাখো, তোরা নিজেই ওর সাথে বন্ধুত্ব করতে আসবি। শোন ত্রিধা, এমন দুসময় আমাদের কখনোই আসবে না। এমন ফকিন্নি মার্কা ছেলের সাথে অন্তত আমরা কখনোই বন্ধুত্ব করতে আসব না। আর তুইও যদি এই ছেলের সাথে বন্ধুত্ব রাখিস, তাহলে তোর সাথেও কখনো আমাদের বন্ধুত্ব থাকবে না। ঠিক আছে আরোহী, তোরা আমার সাথে বন্ধুত্ব শেষ কর, কারণ আমি আকাশের সাথে বন্ধুত্ব শেষ করব না। আজ থেকে তোর সাথে আমাদের বন্ধুত্ব এখানেই শেষ। চললাম আমরা সবাই আমাদের মতন। ত্রিধা আর কিছু বলে না। সবাই চলে যায় ত্রিধার সামনে থেকে। তখনই আকাশ ত্রিধাকে জিজ্ঞাসা করে, ত্রিধা, তুমি অহেতুক আমার জন্য কেন নিজেদের মধ্যে সম্পর্ক খারাপ করলে? কারণ যারা মানুষকে সম্মান দিতে জানে না, তাদের সাথে বন্ধুত্ব রেখে কি করব তুমিই বলো? আচ্ছা বাদ দাও এসব আলাপ আলোচনা। তবে আমি তোমায় একটা কথা আগাম জানিয়ে দিচ্ছি, এমন একটা সময় আসবে, যেই সময় ওরা সবাই এসে নিজ থেকে আমার সাথে বন্ধুত্ব করতে চাইবে। কিন্তু আমি তোমার কথা ছাড়া কারোর সাথেই বন্ধুত্ব করব না। কিভাবে হবে আকাশ সেটা? ত্রিধা, এই জিনিসটা হয়তো জানো, একটা ছেলে গ্রাম থেকে শহরে উঠে আসে নিজেকে বানানোর জন্য। আমিও কিন্তু নিজেকে তৈরি করতে এসেছি। আমার চিন্তাধারা অনেক বিশাল। আমি নিজেকে এমনভাবে তৈরি করব, যাতে করে মানুষ আমার সাথে দেখা করার জন্য ছটফট করে। দোয়া করি খুব শীঘ্রই নিজের গন্তব্যে পৌঁছাও। তুমি যত তাড়াতাড়ি নিজের গন্তব্যে পৌঁছাবে আমার ততই লাভ। কারণ আমি আরোহীদেরকে বলতে পারবো ভুল ওরা ছিল, আমি নয়। আচ্ছা আকাশ, থাকো, আজকে আমি বাড়ি চলে যাই। কারণ আড্ডা দেওয়া মতন তো আর কেউ নেই। তাছাড়া মনটাও খারাপ হয়ে আছে একটু। আগামীকাল কথা হবে আবার তোমার সাথে। আচ্ছা। ত্রিধা আকাশ থেকে বিদায় নিয়ে বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে পড়ে। ত্রিধা চলে যেতেই আকাশ ও কলেজ থেকে বেরিয়ে পড়ে। কলেজ থেকে বেরিয়ে চারপাশে ভালো করে দেখতে থাকে ছেলে পেলে বা কোথাও পুলিশের গাড়ি আছে কিনা। কিন্তু আকাশ দেখতে পায় কলেজের স্টুডেন্টরা ছাড়া আর কেউ নেই কলেজের বাহিরে। কলেজের স্টুডেন্টরাই ঘোরাফেরা করছে। আকাশ কাউকে দেখতে না পেয়ে বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। কিছুটা পথ যাওয়ার পর হুট করেই 25-30 জন ছেলেপেলে মিলে ধারালো অস্ত্র হাতে আকাশের পথ আটকায় এবং আকাশের চোখে মুখে কালো কাপড় বেঁধে তাকে জিম্মি করে নির্জন জঙ্গলের মাঝখানে একটা ঘরের মাঝে নিয়ে যায়। এরপর ছেলেপেলেগুলো নিজেদের মধ্যে আলোচনা করতে থাকে আকাশকে কি করবে। তখন তাদের মধ্যে একজন বলে ওঠে, ম্যাডাম বলেছে বেটাকে উল্টো করে ঝুলিয়ে সারা শরীরের বস্ত্র খুলে ইচ্ছে মতন পিকটাতে। বেটার নাকি গায়ে চর্বি জমে গেছে, তাই বেটাকে পা থেকে মাথা অবধি পেটাতে শুরু কর। তবে তার আগে ওর শরীর থেকে সমস্ত জামাকাপড় খুলে নে। ছেলেটার কথা শুনে দুজন আকাশের চোখমুখ থেকে কালো কাপড় সরিয়ে নেয়। অন্য আরেকজন চলে যায় আকাশকে বাঁধার জন্য দড়ি আনতে।
এদিকে যেই দুজন আকাশের চোখমুখ থেকে কালো কাপড় সরিয়েছে তারা আকাশের গা থেকে কাপড় খুলতে আরম্ভ করে। ছেলে দুটো শুরুতেই আকাশের শার্ট টান দিয়ে ছিঁড়ে তার শরীর থেকে নিয়ে ফেলে। তখনই তারা দেখে আকাশের পিছনে একটা মেশিন এবং তার সাথে আকাশের পিঠের মাঝ বরাবর ভয়ানক একটা ট্যাটু, যেটা দেখে সেই দুটো ছেলের পাশাপাশি যতগুলো ছেলে আকাশকে উঠিয়ে এনেছে সবাই ভয় পেয়ে যায়। কারণ আকাশের পিঠে যেটা আছে সেটা কোনো সাধারণ ট্যাটু নয়, সেটা ট্যাটুর পাশাপাশি ভয়ঙ্কর কিছু একটার প্রতীক। ছেলে দুটো শুরুতেই আকাশের শার্ট টান দিয়ে ছিঁড়ে তার শরীর থেকে নিয়ে ফেলে। তখনই তারা দেখে আকাশের পিছনে একটা মেশিন এবং তার সাথে আকাশের পিঠের মাঝ বরাবর ভয়ানক একটা ট্যাটু, যেটা দেখে সেই দুটো ছেলের পাশাপাশি যতগুলো ছেলে আকাশকে উঠিয়ে এনেছে সবাই ভয় পেয়ে যায়। কারণ আকাশের পিঠে যেটা আছে সেটা কোনো সাধারণ ট্যাটু নয়, সেটা ট্যাটুর পাশাপাশি ভয়ঙ্কর কিছু একটার প্রতীক। আকাশের পিঠে ট্যাটু দেখে ছেলেগুলোর ভিতরে উতালপাতাল করতে শুরু করেছে। যারা গ্যাং ও আর করে তারা এই ট্যাটু নিজের স্বচক্ষে কখনো না দেখলেও এই ট্যাটু সম্পর্কে তারা ভালো করেই জানে। তার উপরে ছেলেগুলো জীবনে বহুবার মেশিন হাতে উঠিয়েছে, কিন্তু আকাশের কোমরে আকাশ যেই মেশিন গুজে রেখেছে সেটা সাধারণ কোনো পাবলিক হাতে উঠানো তো দূরের কথা, শহরের কুখ্যাত মা স্তানদের পর্যন্ত হাতে উঠানোর সাহস হয়নি। কারণ মেশিনের পুরো বডি ফ্রেমটা স্বর্ণ দিয়ে বাঁধানো, তার উপরে মেশিনের মধ্যেই আকাশের ট্যাটুর নকশাটা রয়েছে। ছেলেগুলো কি করবে ভেবে পাচ্ছে না। শিকার করেছে হরিণ ভেবে, কিন্তু শিকারকে বাড়ি নিয়ে এসে দেখে সেটা বনের বাঘ। সব কয়টা ছেলের কলিজার পানি শুকিয়ে গেছে। ভীত হয়ে আকাশের দিকে তাকিয়ে আছে সবাই। ছেলেগুলো নিজেদের মৃত্যুকে স্পষ্টভাবে দেখতে পাচ্ছে। আকাশকে মা রার জন্য তুলে আনা ছেলেগুলোর করুণ অবস্থা দেখে আকাশ ছেলেগুলোকে বলে, কিরে তোরা সবাই এমন ঘাবড়ে আছিস কেন রে? আমায় উঠিয়ে আনলি মা রার জন্য। ঘাবড়ে থাকার কথা আমার, কিন্তু এখন দেখছি তোরা আমায় মা রার জন্য তুলে এনে তোরাই ঘাবড়ে আছিস। কারণ কি রে? আকাশের কথায় যেই ছেলেটা তার সঙ্গীদেরকে আদেশ করেছিল আকাশের গায়ের বস্ত্র খুলে তার পা থেকে মাথা অবধি পেটানোর জন্য, সেই ছেলেটা দৌড়ে এসে আকাশের পা ধরে বসে পড়ে। এরপর আকাশের কাছে কাঁদো কাঁদো কণ্ঠে মাফ চাইতে শুরু করে, ভাই আমাদেরকে মাফ করে দিন। বিশ্বাস করেন আমরা জানতাম না আপনি কে। আমরা না জেনেই ম্যাডামের কথা শুনে আপনাকে উঠিয়ে এনেছি মা রার জন্য। কিন্তু এখন দেখছি আপনাকে মা রতে এসে আমরা নিজেরাই উল্টো ফেঁসে গেছি। কেন ফেঁসে গেছিস? আর আমি কোথাকার কে যে তোরা আমার কথা জানতে হবে? ভাই আপনি কে সেটা আপনার পিঠের ট্যাটু এবং মেশিন দেখেই বোঝা হয়ে গেছে আমাদের। কি বুঝেছিস বলতো শুনি। ভাই আপনি কোনো সাধারণ কেউ নন। আপনি আমাদের বাপদাদার চাইতেও বহু পুরনো খেলোয়াড়। ভাই আমাদেরের ভুল হয়ে গেছে। আমি আপনার পায়ে পড়ছি, আপনি আমাদেরকে মাফ করে দিন। বেঁচে থাকলে এই জীবনে আর আপনার নাম মুখেও আনব না। তোদের রে যাওয়াটাই আমার জন্য উত্তম হবে। কারণ না হয়তো তোরা সবাই আমার আসল পরিচয় সবার সামনে প্রকাশ করে দিবি। না ভাই কখনোই না। আমরা মৃত্যুর সম্মুখে দাঁড়িয়ে থাকলেও কখনো আপনার আসল পরিচয় মানুষকে বলবো না। কারণ আজরাইল তিনার সঠিক সময় হলেই আমাদের ঘরের দুয়ারে আসবে আমাদের প্রাণ নেওয়ার জন্য। কিন্তু আপনার সাথে আমরা পাঙ্গা নিলে অসময়েই তিনি আমাদের দুয়ারে এসে হাজির হবে। ভাই মৃত্যুর যন্ত্রণা সবাই ভোগ করবে, কিন্তু আপনার সাথে পা অঙ্গা নিয়ে আলাদা করে মৃত্যুর যন্ত্রণা ভোগ করে দুনিয়া থেকে বিদায় নিতে চাই না। ভাই এতটা ধৈর্য ক্ষমতা আমাদের মধ্যে নেই। আজরাইল প্রাণ নেওয়ার সময় তো যন্ত্রণা ভোগ করবই, তার আগেও একবার মৃত্যুর যন্ত্রণা ভোগ করব আপনার হাতে মা রখে। ভাই আমাদের উপরে বিশ্বাস রাখুন। কখনোই আমরা আপনার আসল পরিচয় মানুষকে বলবো না।
আপনি যদি কখনো জানতে পারেন আমরা আপনার বিষয়ে মুখ খুলেছি, তাহলে সেদিন আপনি ধারালো কেচি দিয়ে আমাদের জিভ কেটে দিন। কথাটা মনে থাকে যেন। আর আমি তোর কথা শুনে ইমপ্রেস হয়েছি, তাই এই যাত্রায় ছেড়ে দিচ্ছি তোদের সব কয়টাকে। আগামীতে সাবধানে থাকবি তোরা সবাই। এরপর আর কিছু হলে কিন্তু সুযোগ পাবি না, তখন সোজা উপরের টিকিট কেটে দিব। না ভাই, আগামীতে আর কখনো ভুল হবে না। হুম। আচ্ছা, এবার বল যে আমাকে উঠিয়ে আনার জন্য কে বলেছে তোদেরকে? আপনার কলেজেরই একজন। উনার নাম হচ্ছে অবনী। আমরা প্রায় উনার জন্য কাজ করি। কলেজে কোনো ছেলে উনার সাথে পাঙ্গা নিলে উনি আমাদেরকে কাজ দেয় ছেলেটাকে উঠিয়ে এনে টাইট দেওয়ার জন্য। আর আমরা উনার কথা মোতাবেক এই কাজ করি। কিন্তু আজকের পর আর কখনোই উনার জন্য কাজ করব না। উনার কাজে গুল্লি মারি আজ থেকে। উনার অল্প সংখ্যক টাকার জন্য আজ নিজের মৃত্যুকেই আমন্ত্রণ জানিয়ে বসেছিলাম। কিন্তু আমাদের কপালের ভাগ্য যে আমরা বেঁচে গেছি। ঠিক আছে, ওই মেয়েকে আমি সময় হলে দেখে নিব। তবে সেই মেয়ে যদি তোদেরকে আমার কথা জিজ্ঞাসা করে, তাহলে তোরা ওই মেয়েকে কি জবাব দিবি? বলবো যে আমরা এসব কাজ ছেড়ে দিয়েছি, আর তারপর ওই মেয়ের টাকা ওই মেয়ের মুখেই ছুঁড়ে মা রব। যদি সে প্রশ্ন করে কেন কাজ ছেড়ে দিয়েছিস, তাহলে কি উত্তর দিবি? ভাই, সেসব নিয়ে আপনি একদম টেনশন করবেন না, আমরা সেই মেয়েকে সামলে নিব। ঠিক আছে ভাই, একটা অনুরোধ করব আপনাকে। হুম বল। ভাই, আমাদেরকে প্লিজ আপনার দলের অন্তর্ভুক্ত করে নিন। আমরা আপনার সাথে থেকে আপনার হয়ে কাজ করতে চাই। এখন আমার সমস্ত কাজকর্ম বন্ধ আছে, সময় হলে তোদেরকে জানিয়ে দিব। ধন্যবাদ ভাই। এবার আমাকে যেখান থেকে উড়িয়েছিস সেখানে রেখে আয়। ঠিক আছে ভাই। আকাশের কথা মতন ছেলেগুলো আকাশকে গাড়ি করে যেখান থেকে উঠিয়ে এনেছি সেখানে নিয়ে নামিয়ে দিয়ে আসে। এরপর আকাশ সেখান থেকে সোজা বাড়ি চলে যায়। পরের দিন আবার আকাশ যথারীতি ব্যাগ কাঁধে নিয়ে কলেজে চলে আসে। কলেজে আসার পর অবনী আকাশকে সুস্থ স্বাভাবিক দেখতে পেয়ে তাড়াতাড়ি সেই ছেলেগুলোকে ফোন দিয়ে কলেজে আসতে বলে, যাদেরকে সে আকাশকে এস্তা করার দায়িত্ব দিয়েছিল। অবনীর ফোন পেয়ে কিছু সময় পর ছেলেগুলো কলেজে আসে। ছেলেগুলোর মধ্যে যে লিডার এবং যে আকাশ থেকে মাফ চেয়েছিল তাকে অবনী জিজ্ঞাসা করে, এই রাকিব, কিরে তোরা ওই ছেলেকে কিছু করিসনি? সে তো দেখছি দিব্যি হেঁটে হেঁটে কলেজে প্রবেশ করল। অবনীর কথা শুনে ছেলেপেলেগুলোর লিডার রাকিব তেতো ভাষায় অবনীকে বলে, তোর কাজ তুই গিয়ে কর, আমরা এসব কাজকর্ম আর করব না। মানে কি রাকিব? তাহলে তুই আমার থেকে টাকা কেন নিয়েছিস? আগেই না করে দিতি। আগে কেন না করিনি সেটাই আমার ভুল। তোর অল্প সংখ্যক টাকার জন্য নিজের প্রাণ হারাতে চাই না আমরা। আর শুন, তোর কথা না শোনার অপরাধে হয়তো তুই তোর বাবাকে দিয়ে আমাদেরকে লকআপে ঠুকাবি। তবে শুনে রাখো, থানায় বন্দি থেকে সারারাত লাঠির মাইর খেলেও আমাদের তেমন কিছু আসবে যাবে না। কিন্তু ভুল মানুষের সাথে পাঙ্গা নিলে সোজা প্রাণ চলে যাবে। ছিহহ রাকিব, তোর মুখ থেকে এমন কথা শুনব তা আমি কখনোই কল্পনা করিনি। আগে আমার জন্য অনেক কাজ করেছিস, কিন্তু শেষে একটা বস্তির ছেলের জন্য এতটা ভনিতা করছিস? বস্তির ছেলে নাকি হিংস্র শিকারী সেটা তুই সময় হলেই জানতে পারবি। রাকিব, প্রচুর হাসি আসছে তোর কথা শুনে। আসলে তোদের মতন 2 টাকার ছেলেদের উপর ভরসা করাটা আমার উচিত হয়নি। শুরুতে এসে বেশ বাহাদুরি দেখে ওই টাকা নিয়ে গেছিস, আর শেষমেশ এসে বাহানা মারাচ্ছিস। শুন, আমার টাকা আমাকে ফিরতো দে। তোদের মতন অকর্মা ছেলেপেলের বাহাদুরি দেখানো ছাড়া যে আর কিছু পারিস না সেটা আমার জানা হয়ে গেছে। অবনীর কথা শুনে রাকিব অবনীর থেকে নেওয়া টাকাটা পকেট থেকে বের করে অবনীর দিকে ছুঁড়ে
মা রে। এরপর অবনীকে বলে, নে তোর টাকা তোকে দিয়ে দিলাম। আর শুন, বড়লোকের দুলালি মেয়ে, বাহাদুরি গোটা দুনিয়ার সাথে দেখানো গেলেও বাপদাদার সাথে দেখানো যায় না। তাই তোকে একটা ভালো উপদেশ দিচ্ছি, নিজের ভালো চাইলে ওই ছেলের চিন্তা বাদ দিয়ে অন্য কিছু কর। না হয়তো এমন মা পড়বে তোর পিঠের উপরে, তখন গোটা দুনিয়ার সমস্ত ঔষধ খেলেও তোর শরীর থেকে যন্ত্রণা কমবে না। এই বেটা, আমাকে জ্ঞান দিতে আসিস না। একটা বস্তির ছেলেকে মা রতে পারিসনি, আবার বড় বড় লেকচার মারছিস। শুন, ওই ছেলেকে তোরা মারতে পারিসনি ঠিকই, কিন্তু আমার হাত থেকে সে রেহাই পাবে না। গ্রামের গেও ভূতটাকে আজ ক্লাসের পর কি করি তোরা সবাই দেখে থাকিস। আজ কলেজ ছুটি হলে সবাই চলে আসিস কলেজের সামনে, তখন খেলা দেখতে পাবি। এবার সব কয়টা অকর্মা ভাগ আমার চোখের সামনে থেকে। ছেলেগুলো আর কথাবার্তা না বাড়িয়ে অবনীর সামনে থেকে চলে যায়, কারণ তারা বোকার সাথে কথাবার্তা বলে আর সময় নষ্ট করতে চায় না। অপরদিকে আকাশ ক্লাস শেষ করে ত্রিধার সাথে গল্প করতে করতে ক্লাসরুম থেকে বের হয়ে কলেজের বাহিরে আসে। এমতাবস্থায় আকাশ দেখে অনেক কয়টা পুলিশের গাড়ি কলেজের বাহিরে দাঁড়িয়ে আছে। আকাশ কিছুটা অবাক হয় এতগুলো পুলিশের গাড়ি দেখে। অন্যদিকে পুলিশের গাড়িগুলো আকাশের জন্যই অপেক্ষা করছিল। তারা অপেক্ষা করে বসেছিল কলেজ ছুটি হবে আর তারা আকাশকে তুলে নিয়ে যাবে। তাদের প্ল্যান মোতাবেক কলেজ ছুটি হলে আকাশ কলেজ থেকে বের হতেই তারা গাড়ি থেকে নেমে আকাশের কাছে আসে। এরপর পুলিশদের মধ্যে থেকে একজন এসআই, যার নাম হারুন, সে আকাশকে বলে, কিরে বেটা, তোর নাকি বলে অনেক পাওয়ার বেড়ে গেছে শরীরে? তুই নাকি বলে বড় স্যারের মেয়ের সাথে অসভ্যতা করেছিস? স্যার আমার মতন বস্তির ছেলের আবার কিসের যাওয়ার? সমস্ত পাওয়ার তো আপনাদের বড় স্যারের মেয়ের। আকাশ এসআই এর কথার উত্তর দিয়ে শেষ করতেই ঘটনাস্থলে অবনী এসে উপস্থিত হয়। আর এসআই কে বলে, অফিসার, বস্তির এই গেও ভূতটাই আমার সাথে অসভ্যতা করেছে। আপনারা ওকে ধরে নিয়ে গিয়ে ইচ্ছে মতন পানিশমেন্ট দিবেন, যাতে করে সে আমার সাথে আগামীতে আর কখনোই বেয়াদবি না করে। ম্যাম, আপনি একদম চিন্তা করবেন না। বেটাকে আজ সারারাত আটকে রেখে এমন বাটাম দিব, দেখবেন সে চিরতরের জন্য ভালো হয়ে যাবে। এই তোরা বেটাকে ধরে গাড়িতে উঠা। বেটাকে আজকে থানায় নিয়ে গিয়ে ওর অসভ্যতাম চিরতরের জন্য বের করব আজকে। এএসআই এর কথা মতন কনস্টেবল আকাশের হাতে হাত কড়া পরিয়ে তাকে গাড়িতে উঠায়। সবাই আকাশের দিকে তাকিয়ে আছে, বিশেষ করে ত্রিধা। তার বন্ধুকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, কিন্তু সে কিছুই করতে পারছে না। আকাশকে গাড়িতে উঠিয়ে পুলিশেরা তাকে থানায় নিয়ে যায়। এরপর তাকে লকআপে বন্দি করে রার প্রস্তুতি নেয়। ঠিক সেই সময় থানার টেলিফোনে কেউ একজন ফোন করে। ফোনটা শুরুতে কনস্টেবল রিসিভ করে, সেটাকে নিয়ে এসআই হারুনের কাছে দেয়। তখনই অপর পাশ থেকে কেউ একজন বলে ওঠে, আমি মন্ত্রী আজিজুল বলছি। জি স্যার, বলুন। এই বেটা, তোদের সমস্যা কি রে? তোদের কি ভালো থাকতে ইচ্ছে করে না? স্যার, কি হয়েছে? আমি কি কোনো ভুল করেছি? তুই শুধু ভুল নয়, মহাভুল করেছিস। আমি শুনলাম তোরা কলেজের বাহির থেকে একটা ছেলেকে উঠিয়ে নিয়ে গেছিস। কাহিনী কি তোদের? গায়ে চর্বি জমে গেছে মনে হয়। শুন, আমার যদি থানায় আসতে হয়, তাহলে তোকে লঙ্গ করে পুরো থানার লোকের সামনেই ত্রাঘাত করে তোর পিছন লাল করে দিব। আর না হয় যদি ভালো চাস, তাহলে জলদি ওই ছেলেকে ছেড়ে দে এবং সম্মানের সহিত তাকে যেখান থেকে এসেছিস সেখানে দিয়ে আয়। স্যার, ওসি স্যার অর্ডার করেছে সেই ছেলেকে তুলে আনতে। আমরা নিজ ইচ্ছায় এই ছেলেকে ধরে আনিনি। ওসি স্যার বলেছে এই ছেলে নাকি উনার মেয়ের সাথে অসভ্যতামো করেছে, তাই আমরা যেন তাকে ধরে এনে লকআপে বন্দি করি। আমরা স্যারের আদেশ পেয়ে এই ছেলেটাকে ধরে এনেছি।
আমি যতদূর শুনলাম তোর নাম হচ্ছে এসআই হারুন। শুন এসআই হারুন, তোকে একটা কথা বলি, তোরা যাকে ধরে এনেছিস সে কোনো মানুষ না, সে দুর্দান্ত এক মানুষ শিকারী। তাই তোদের ভালোর জন্যই বলছি, কোনো আওয়াজ ছাড়াই ওকে ছেড়ে দে এবং তাকে যেখান থেকে উঠিয়ে এনেছিস ঠিক সেখানেই রেখে দিয়ে আয়। না হয়তো তুই আমি তোর ওসি স্যার সব কয়টাকে সে নিজের শিকার বানিয়ে নিবে। আর কোনোভাবে যদি একবার জায়গায় মতন খবর পৌঁছে যে তোরা এই ছেলেকে ধরে এনেছিস, তাহলে তুই এবং তোর ওসি স্যার থেকে নিয়ে শুরু করে একদম যত বড় বড় মন্ত্রী মিনিস্টার আছে সব কয়টার ঘরের নিচে বোমা ফিট করে সব কয়টার ঘরকে কবরস্থান বানিয়ে দিবে। আর তাছাড়া তোদের পুরো থানাটাকে ওর লোকজন কাঁধে উঠিয়ে নিয়ে পিপিলিকার মতন হেঁটে চলে যাবে। এএসআই হারুন মন্ত্রী সাহেবের কথা শুনে পুরো চমকে ওঠে। এএসআই হারুন বুঝেই উঠতে পারছে না যে একদম সাধারণ দেখতে একটা ছেলেকে মন্ত্রী সাহেব এতটা ভয় পাচ্ছে কেন। কে এই ছেলে, যার এতটা ক্ষমতা যে তাকে ধরে আনায় লোকজন তাদের পুরো থানাটাকেই উঠিয়ে নিয়ে চলে যাবে? এএসআই হারুন মন্ত্রী সাহেবের কথা শুনে বেশ চিন্তায় পড়ে যায়। মাথা ঘুরতে আরম্ভ করেছে এএসআই হারুনের, সাথে ঘাম ঝরতে শুরু করেছে শরীর থেকে। আকাশের বিষয়ে না জেনেই এএসআই হারুনের এই অবস্থা। যদি সে একবার জানতে পারে আকাশের আসল পরিচয়, তাহলে সে ভয় জায়গায় মধ্যে দাঁড়িয়ে মলমূত্র ত্যাগ করে দিবে। চলবে।